সকাল সকাল রান্নাঘরে গিয়ে সব কাজ সেরে নেয় বিন্দু। সকালে নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরে রান্নার আয়োজন করে ফেলে বিন্দু, কারণ সবকিছু সেরে তারপর ভার্সিটি যাবে সে। বিন্দু চুলায় চা ও কফি বসিয়ে দেয়, কারণ আস্তে আস্তে এখনই সবাই উঠে পড়বে। রেহানা বেগম প্রতিদিনের মতো এই সময় রান্নাঘরে এসে এক ধ্যানে বিন্দুর দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ রে মা, তোর কি কোনো বিরক্ত নেই? বিরক্তি? কিসের বিরক্তি বড় মা? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ একা নিজের কাঁধে তুলে নিস। বিন্দু খানিকটা মুচকি হেসে বলে, তুমি তো জানো বড় মা, আমার এগুলো করতেই ভালো লাগে। আর একা কই, তুমি তো করো হেল্প আমায় সব সময়। হয়েছে পাকা বুড়ি, তোর বড় বাবাকে তো এখন তোর হাতের রান্না ছাড়া একদমই খেতে পারে না। বিন্দু রেহানা বেগমের কথা শুনে আবারও মুচকি হাসে। হ্যাঁ রে মা, দেখ তো আমার ফোনটা কি হয়েছে। সেই পরশু থেকে ট্রাই করছি, কিন্তু শিশিরকে পাচ্ছেই না। ও এই ছেলেটাও না আমাকে টেনশনে না রাখলে হয় না। বড় মা, আমি তো এইসব তেমন একটা বুঝি না, তুমি বরং রিক ভাইয়াকে দেখাও। আচ্ছা ঠিক আছে, রেকটা উঠুক তারপরে দেখবো। হ্যাঁ রে, ও কাল রাত কটায় বাড়ি ফেলেছিল রে? 12:30টায়। দেখেছিস, আজ উঠুক, একবার কান টেনে ছিঁড়ে ফেলবো। বিন্দু আবারও মুচকি এসে বলে, পুলিশের চাকরি বড় মা, লেট তো হবেই বলো। আচ্ছা শোনো না, তুমি একটু চুলার তরকারিটা দেখো, আমি বরং সবাইকে ডেকে আসি। আর এই চা কফিও দিয়ে আসি, দেখি কে কে উঠেছে। এই বলে রান্নাঘর থেকে বের হয়ে যায় বিন্দু। আজ তো তাড়াতাড়ি রেডি হচ্ছে যে ভাইয়া। হ্যাঁ রে, আর বলিস না, নতুন একটা কেস পুরো মাথাটা খেয়ে ফেলছে। এত ক্লু পাচ্ছি, এত এভিডেন্স জোগাড় করছি, কিন্তু ব্যাটাকে ধরতে পারছি না। ব্যাটা গভীর জলের ফিশ। তার মানে এবার চোর মনে হয় খুব নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে পুলিশ বাবুকে। এবার রিক উচ্চস্বরে হেসে ফেলে। এরপর কফিতে চুমুক দিয়ে বিন্দুকে বলে, চোর হলে তো হতোই, ব্যাটা মাফিয়া গ্যাংয়ের লিডার মেবি। তার মানে আজকেও লেট করে আসবে? বড় মা জিজ্ঞেস করছিল। এই রে জান, বোন, প্লিজ একটু ম্যানেজ করে নিস। পারবো না, তুমি ওই মাফিয়া লিডারকে বলো, যার জন্য মাঝরাতেও বাইরে থাকো তুমি। আচ্ছা এবারে কেসটার নাম কি? রিক আবার হেসে উঠে বলল, এসকে। এটা কেমন নাম? আচ্ছা জান, তোকে পরে কাহিনীটা শোনাবো, এখন লেট হচ্ছে বনু। কিন্তু রাস্তা? সময় নেই। বলতে বলতে বেরিয়ে গেল রিক। কুয়াশা ঢাকা রাস্তায় সাদা শাড়ি পরিহিত একটি মেয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে। হালকা বাতাসে কোমর অবধি চুলগুলো একটু একটু করে দুলছে। মেয়েটি নুপুরের শব্দে প্রতি মুহূর্তে মুগ্ধ হচ্ছে শিশির। শিশির জানে এই দুই হরণীটি কে। হঠাৎ এক দমকা হাওয়ায় সবকিছু আবছা লাগছে শিশিরে। আশেপাশে পুরো জায়গাটাই ধোঁয়াটে হয়ে যায় নিমিষে। কুয়াশা ঘেরা ধোঁয়াগুলো সরতে শিশির সেখানে কাউকে না দেখে আটকে ওঠে। ঘুমটা ভেঙে যায় শিশিরে। হ্যাঁ, এটা স্বপ্ন ছিল, আর এরকম স্বপ্ন শিশির প্রায় প্রতিদিনই দেখে। আর স্বপ্ন চায়নি যে বিন্দু, এটা খুব ভালো করে জানে শিশির। কখনো কখনো শিশিরে দেখে বিন্দু তাকে চিৎকার করে ডাকছে, আবার কখনো খুব করে কাঁদছে, আবার খিলখিলিয়ে হাসছে, আশেপাশে ছোটাছুটি করছে। কখনো দেখে নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছে। শিশির বুঝতে পারে না বিন্দুকে নিয়ে এমন স্বপ্ন কেন দেখে। হঠাৎ বিছানার পাশের টেবিলের উপর ফোনটিতে চোখ পড়ে শিশিরে। ফোনটি হাতে নিয়ে গ্যালারিতে যায়, যেখানে বিন্দুর হাজারো ছবি আছে। কয়েকটাতে শিশিরের সাথে খুনসুটি করছে, কয়েকটাতে মুখ ভার করে আছে, আর কিছু ছবিতে ফুটে উঠেছে বিন্দুর অমায়িক হাসি মাখা মুখশ্রী। আর কতটা জ্বালাবি তুই আমাকে বলতো? সারাটা দিন আমার ভাবনায় পড়ে থাকিস, আর রাতের বেলাতেও শান্তিতে ঘুমাতে দিস না। বিন্দুর ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবি সামনে এলো। একটি মেয়ে কোমর ছড়ানো খোলা চুলে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। ছবিটা পেছন থেকেই তোলা। এই 5 বছরে শিশির বর্ষার কাছে বিন্দুর অনেক ছবি চেয়েছে, একবার দেখতেও চেয়েছে, কিন্তু প্রত্যুত্তরে বর্ষা একটা কথাই বলেছে, বিন্দু কখনো ছবি তোলে না। কিন্তু এই ছবিটা গত 1 বছর আগে বর্ষা ওকে দিয়েছিল। হয়তো বিন্দুর থেকে লুকিয়ে তুলেছিল ছবিটা। শিশির যতবার এই ছবিটা দেখে ততবারই ওর মনে ইচ্ছে জাগে বিন্দুর চুলগুলো একটু স্পর্শ করতে। চায়ের কাপ হাতে নিয়ে মায়ের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে বিন্দু।
জামা বেগম জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখছে, হাতে তার তসবি। মা, এই যে তোমার চা। মা, আজও কি বাইরে সবার সাথে এসে ব্রেকফাস্ট করবে না? রোজ রোজ এক কথা কেন জিজ্ঞেস করো আমায়? আমি নিজের ঘরেই ঠিক আছি। কিন্তু মা। বিরক্ত করো না আমায়, যাও এখান থেকে। তোমায় না বলছি সবসময় আমার ঘরে আসবে না। সরি। বিন্দু মনটা খারাপ করে বেরিয়ে আসে ঘর থেকে। রোজ রোজ কেন যাস ওইভাবে ওর কাছে? এত বারণ করি তোকে, তাও শুনিস না? কি করব বলো মা? তো রেহানা বেগম আলতো হাতে বিন্দুকে বুকে জড়িয়ে ধরে। সে জানে জাইমা বেগমের আচরণে মেয়েটা কতটা কষ্ট পায়। বর্ষা, বিন্দু আর ঋতু রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। বিন্দু আর ঋতু বর্ষাকে ডাকতে ওর ঘর গেলে ওরা দেখে বর্ষা দুগালে হাত দিয়ে বসে আছে। আপনি তুমি এখনো রেডি হওনি? এবার তো লেট হবে। এ কি এভাবে বসে আছো কেন? দেখলি তো তোদের ভাইয়া কত বড় খবিস। জনাব সকাল সকাল বের হয়ে গেল, একটা বার দেখলাম না পর্যন্ত। ওরে আমার না হওয়া ভাবি, তা আপনি তো একটা কল করে জিজ্ঞেস করে নিলে পারেন যে কেন সকাল সকাল বের হয়েছে। তোর কি মনে হয় আমি করিনি? কিন্তু সাহেবের তো সময় নেই ফোন ধরার। আর আমি 100% শিওর আমার ফোন দেখেও আরো ধরবে না। ভাইয়া বলছিল একটা কেস নিয়ে অনেক ঝামেলায় আছে, তাই হয়তো তোমার ফোনটা। এই একদম ভাইয়ের হয়ে সাফাই গাইবি না। হ্যাঁ রে জান, বল না কি করব। এই ছেলে কবে বুঝবে বলতো? 5 বছর আগেও বোঝেনি, আর 5 বছর পরে এসে কিচ্ছু বুঝলো না। এই জীবনে ইহা সম্ভব হইবে না। সঙ্গে সঙ্গে বর্ষা ঋতুর কানটা ধরে সব সময় তো নেগেটিভ কথাই বলতে হবে? ওই একটু আইডিয়া দিবি তা না। আপনি লাগছে, ছাড়ো। তোমরা থামবে? আর আপি, ভাইয়া যখন সকাল সকাল বেরিয়ে যায় তখন অন্তত কফিটা তো করে দিতে পারো, অথবা প্রয়োজনীয় জিনিসগুলো একটু এগিয়ে তো দিতে পারো তুমি। কিন্তু না, তুমি তো পড়ে পড়ে ঘুমাও। তারপর রাতের বেলা যখন দেরি করে ফিরে তখন তো একটু জেগে থাকতে পারো। জেগে অবশ্য থাকো, কিন্তু হয় বসে বসে মুভি দেখো, না হয় গান শোনো। কেন ক্লান্ত হয়ে ভাইয়া বাড়ি ফিরে কি লাগবে না লাগবে এটা তো অন্তত জিজ্ঞেস করতে পারো, তাই না? বর্ষা বিন্দুর কথা শুনে আগ্রহ নিয়ে এগিয়ে এসে উৎসুক গলায় বলতে লাগলো, এগুলো করলে কি ইমপ্রেস হবে? ইমপ্রেস হবে কিনা জানি না, কিন্তু তোমাকে একটু হলেও নোটিস করবে, তোমাকে নিয়ে ভাববে। যাকে এতটা পছন্দ করো তার একটুও তো খেয়াল রাখতেই পারো, তাই না? থ্যাংক ইউ বোনো, থ্যাংক ইউ সো মাচ। আমি এসব করতাম না, কারণ আমার ভয় হতো যদি উনি রেগে যায়। কিন্তু রাতে যখন বাড়ি ফিরে তখন লুকিয়ে লুকিয়ে দেখি, কিন্তু ভয়ে সামনে যায় না। কেন গো, আমার ভাই কি বাঘ নাকি ভাল্লুক যে তুমি এত ভয় পাও? তোর ভাই একটা রাগী রাক্ষস, গোমরা মুখ কোথাকার। ঠিক আছে, তুমি আমার ভাইকে ভয় পেয়েই বসে থাকো, তখন দেখবে তুমি আমার সারা জীবন না হওয়া ভাবেই থেকে যাবে। তবে রে দাঁড়া দাঁড়া বলছি, ঋতুর বাচ্চা তোর তো খবর আছে। সরি বোন, আমার বাচ্চা এখনো হয়নি। এই বলে বর্ষা আর ঋতুর ছোটাছুটি শুরু হলো। আর বিন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবলো, হয়তো কিছু মনে পড়েছে, আর সেই জন্যই মুখটা ফ্যাকাশে। বড় মা, আমরা আসছি। আচ্ছা, তুমি কি বড় বাবার লাঞ্চ মনে করে দিয়ে দিয়েছিলে? হ্যাঁ রে পাকা বুড়ি, দিয়েছি। এখন তোমার দেরি করে বাড়ি না ফিরলে হচ্ছে না, তাই না? মায়ের গলা পেতে বিন্দুর পেছনে তাকালো। তোমার বড় বাবা কি তোমার পেছনে কম টাকা পয়সা খরচ করেছে যে তোমাকে বাচ্চাদের ছবি আঁকা শিখিয়ে ইনকাম করতে হবে? মা, আমি টাকার জন্য এটা করি না, এতিম বাচ্চাদের কিছু শিখাতে পারি, এটাই ভালো লাগে। এত ভালো লাগার তো প্রয়োজন নেই, চুপচাপ বাড়িতে থাকবে। ও বাড়ি ছাড়া আর কোথায় বা যায় ছোট? শুধু একটু ভার্সিটিতে যায়, তারপর বাকি সময়টা তো বাড়িতেই থাকে। বাড়ির সব কাজ একাই তো করে। তুই সব সময় মেয়েটার সাথে কেন এমন ব্যবহার করিস? ভাবি, ওকে একদম লাই দেবে না। আজ ওকে লাই দিতে দিতে আমার এই দিন দেখতে হচ্ছে। আর ও সব কাজ করবে না তো কি করবে? শুধু কি বসে বসে খাবে আর ঘুমাবে? ছোট, কি হচ্ছে? তুই মা হয়ে কি করে এসব বলিস? ছোট মা জানতো ভার্সিটি ছাড়া কোথাও যায় না। আগে তো আশ্রমে যেত, কিন্তু এখন সেখানে যাওয়া কমিয়ে দিয়েছে। জামিয়া বেগম
এরপর আর কিছুই বলেনি, চুপচাপ নিজের ঘরে চলে গেল। আর বিন্দু সে তো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মায়ের একটা কথারও উত্তর দেয়নি সে, কারণ সে জানে মায়ের এমন ব্যবহারের কারণটা কি। ভার্সিটিতে একটা ক্লাস করেই বিন্দু ঋতুকে বলে বেরিয়ে আসে। ঋতু জানে বিন্দু কোথায় যাবে। আসলে বিন্দুর ভাবভঙ্গি বা মনে কি চলে ইদানিং বোঝা যায় না। দুঃখ পেলে কাঁদে না, খুশি হলে হাসেও না। মেয়েটা এতটাই বদলে গিয়েছে। তবে ঋতু জানে যে বিন্দু কষ্ট পেলে একটা জায়গায় যায়। কবরস্থানের ভেতরে গিয়ে একটি কবরের পাশে গিয়ে বসে বিন্দু। ডান হাত দিয়ে নেম প্লেটে লেখা আফজাল চৌধুরীর নামটা মুছে দেয়। হ্যাঁ, গত 5 বছর আগে আফজাল চৌধুরীর মানে বিন্দুর বাবা মারা গিয়েছেন। বিন্দু এক পলকে কবরের দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি কেমন আছো বাবা? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? কিন্তু দেখো, তোমার মামনিটা না ভালো নেই, জানো বাবা। তুমি যাওয়ার পর মা না কেমন যেন একটা হয়ে গেছে। সব সময় আমার উপর রেগে থাকে, ঠিক করে কথাও বলে না আমার সাথে, নিজের ঘরেই থাকে বেশিক্ষণ। বাবা, তোমার মনে আছে আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন ছবি আঁকার কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম? তুমি আর মা কতটা খুশি হয়েছিলে জানো বাবা। এখন সবাই বলে আমি নাকি অনেক ভালো ক্যালিগ্রাফি করি, কিন্তু মা একদম পছন্দ করে না। সব সময় বলে এগুলোতে আমি সময় নষ্ট করি, আশ্রমের বাচ্চাদের পড়াই, ছবি আঁকা শেখাই, এটাও মা পছন্দ করে না। আচ্ছা বাবা, আমি কি তোমার অনেক খারাপ একটা মেয়ে? বাবা বলো না, সবকিছু থেকে আমারই দোষ। কথাটা বলেই দুফোঁটা চোখের পানি পেলে বিন্দু। হঠাৎ আচমকা পেছন থেকে মাথায় কেউ হাত রাখে। বিন্দু জানে পেছনে কে আছে, তাই আড়ালে চোখটা মুছে ফেলে। কারণ বিন্দু কখনই চায় না ওর চোখের পানি কাউকে দেখাতে। ও কখনই চায় না ওর দুর্বলতাগুলো কারোর সামনে প্রকাশ পাক। বিন্দু পেছনে ঘুরে তাকাতেই অভ্রকে দেখে একটা মুচকি হাসি দেয়। আমি জানতাম আমাদের বিন্দু রানী এখানেই থাকবে। সবসময় কি করে বোঝা যান ডক্টর বাবু? এটা একটা ম্যাজিক। হয়েছে আপনার ম্যাজিক। আমি জানি আপনার ওই দুজন স্পাই ক্যামেরার মধ্যে একজন বলেছে হয়তো। উনি হচ্ছে বিন্দুর ডাক্তার বাবু, ডক্টর রেজাউল রহমান অভ্র। বাবা মায়ের একমাত্র সন্তান। 27 বছরের একজন প্রতিষ্ঠিত নামকরা ও সুদর্শন পুরুষ হচ্ছে অভ্র। সবচেয়ে বড় কথা, একজন খুব ভালো মনের মানুষ। পরিবারের বাইরে এই একটি মাত্র মানুষের সাথে বিন্দু কথা বলে, ভরসা করে। বলা যায় বিন্দুর খুব ভালো বন্ধু। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। রাস্তার পাশ দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছে। তখনই বিন্দুর মনে হলো পেছনে কেউ একটা আছে। বিন্দু পেছনে ঘুরতেই কাউকে দেখতে পায় না, কিন্তু ওর বারবার মনে হয় যে কেউ ফলো করে। আবার নিজের মনের ভুল বলে পাত্তাও দেয় না। ছোট ছোট পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় হাঁটতে ভালোই লাগে বিন্দুর। ঢাকাতে প্রকৃতির এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করা যায় না। তবে বিন্দু খুব একটা বাড়ি থেকে বের হয় না। যখনই বের হয় তখনই আশেপাশে প্রকৃতিকে উপভোগ করে। তা বিন্দু রানীর মন ভালো হলো? আপনাকে কে বললো আমার মন খারাপ? মন খারাপ থাকলে যে বিন্দু রানীর কবরস্থানে আসে সেটা খুব ভালো করে জানি। হয়েছে, এটা বলুন যে আপনার স্পাই ক্যামেরার দুজন সব বলেছে সকালে কি হয়েছে, সব বলেছে ঋতু আর আপি, তাই না? হ্যাঁ বলেছে তো, কি হয়েছে? আঙ্কেল আন্টি তো সবসময় বলে আমি তোমাদের পরিবারের সদস্যের মতোই। হ্যাঁ জানি, তুমি ভাবো না এটা। তো আমি কখনো না করেছি? আপনি সব সময় আমার সাথে ঝগড়া কেন করেন বুঝি না আমি। আমি কই করি, তুমি তো করো। এবার দুজনে মুচকি হাসে। এই একমাত্র ব্যক্তি যার সাথে সবসময় বিন্দু মন খুলে কথা বলতে পারে। আশ্রমে যাবে না? তুমি চিন্তা করো না, আন্টির সাথে আমি কথা বলে নেব। আই থিঙ্ক আন্টি আমার কথা শুনে কিছু বলবে না। তার দরকার নেই, আমি বরং ফাদারের সাথে কথা বলে নিব। এই সামান্য বিষয়গুলোর কারণে নিজের পছন্দ অপছন্দ ভালো লাগা এগুলো থেকে কখনো দূরে থাকবে না। বিন্দু মাথা নাড়ালো। তারপর প্রতিবারের মতো আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটায় বিন্দু। ওদের ছবি আঁকা শেখায়, সাথে অভ্র বাচ্চাদের সাথে একটু সময় কাটায়। গাইস, আমরা এসে পড়েছি। এর মধ্যে ঋতু আর বর্ষাও আশ্রমে এসে হাজির। এই কি ঋতু, সব ক্লাস করিসনি? তাহলে নোটগুলো পাবো কোত্থেকে?
চিন্তা করিস না, কারোর কাছ থেকে নিয়ে নেব। ঋতু, তুইও না। আর আপি, পরশু না তোমার এক্সাম, তুমিও ক্লাস না করে চলে এলে। ধুর, ওই ফেলটুস মার্কা এক্সাম দিয়ে কি করব? পড়াশোনা করতে আর ভালো লাগে না রে জান। তাহলে আঙ্কেলকে বলি পাত্র ঠিক করতে, ঠিক আছে? কারণ আমার ভাই তো ফেলটু মার্কা, ছাচিকে বিয়ে করবে না। এই, তুই কি বললি? আর তোর ওই রাগী রাক্ষস ভাইটাকে কেই বা বিয়ে করতে আসবে রে? যদি আমাদের রিক বাবু এই কথাগুলো শুনতো না, নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। এবার সকলেই উচ্চস্বরে হেসে ফেলল। অভ্র কোনো রকম হাসি থামিয়ে সকলের উদ্দেশ্যে বলল, আচ্ছা সবাই শুনো, যেটা বলার ছিল, আমি কাল রাতের ফ্লাইটে কানাডায় যাচ্ছি। কেন? কখন? কিসের জন্য? আপনি কি একেবারে চলে যাচ্ছেন? ঋতু, রেহেন কাণ্ডে হতভাগ বর্ষা আর বিন্দু। অভ্র ঋতুর দিকে ভ্রু কুচকে তাকালো। ঋতু বুঝতে পেরে আমতা আমতা করে বলল, না, আসলে হঠাৎ কথাটা বললেন তো, তাই জিজ্ঞেস করলাম। আসলে একটা সেমিনার আছে, আর সেমিনারের জন্য যেতে হবে, বলতে পারো মেডিকেল ক্যাম্পিং এর মতো। ও আচ্ছা, কবে ফিরবেন ডক্টর বাবু? বিন্দু বুঝতে পেরেছে ঋতুর মনটা খারাপ হয়ে গেছে। তাই ঋতুর দিকে আর চোখে তাকিয়ে অভ্রকে জিজ্ঞেস করলো, এখনো জানি না, গেলেই বুঝতে পারবো। আর হ্যাঁ মা, তোমাদের তিনজনকেই যেতে বলেছে। মা অনেকদিন ধরে তোমাদের দেখে না, তাই আমাকে বারবার করে বলে দিয়েছে আজকে যেন মনে করে তোমাদের বলে দিই। একদিন গিয়ে মায়ের সাথে গল্প করে এসো। হ্যাঁ ভাইয়া, অবশ্যই যাব। এবার অভ্র সকলের উদ্দেশ্যে বলল, আমি কিছু বলবো, তিনজনকে মন দিয়ে শুনবি। ফার্স্টে আমার বিন্দু রানী। জীবনে অনেক বাধা আসবে, অনেক দায়িত্ব বহন করতে হবে, তাই বলে এই না যে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে বিসর্জন দিতে হবে। আমি ডিসাইড করেছি তুমি এখানকার এক্সিবিশন কম্পিটিশনে যোগ দিবি। আমি তোমার নামও দিয়ে ফেলেছি। তোমার কোরিওগ্রাফি আর যেসব পেন্টিংগুলি তুমি এঁকেছো সেগুলো নিয়ে যাবে সেখানে। এক্সিবিশনের মাধ্যমে একটা কম্পিটিশন হবে, বুঝতে পেরেছো? বিন্দু অভ্রের কথা একটু নয় বরং অনেকটাই অবাক হয়েছে। বিন্দু তৎক্ষণাৎ অবাক দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে বলল, আপনার মাথা খারাপ হয়ে গেছে ডক্টর বাবু? একে তো মা এইসব কিছু পছন্দ করে না, তার উপর এত লোকের ভিড়ে ওইভাবে আমি কখনো যাই? এখানে লোকের ভিড় কথাটা আসছেই বা কেন? তুমি যদি আন্টির কথা ভেবে থাকো তাহলে ওনার সাথে আমি কথা বলে নিব। দেখো বিন্দু রানী, নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে হয়। শুধু আমি না, আমরা সবাই খুব ভালো করে জানি তুমি এই কোরিওগ্রাফি বা পেন্টিং কতটা পছন্দ করো। আর যখন একটা সুযোগ এসেছে তখন সেটাকে কাজে না লাগিয়ে তুমি এদিক ওদিকের কথা ভাবছো কেন? সবসময় নিজেকে একটা গণ্ডির মধ্যে রাখা বলো তো। সবসময় সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখো। আপনি কারণটা খুব ভালো করেই জানেন ডক্টর বাবু, তাহলে কেন জিজ্ঞেস করছেন? আর এইসব কম্পিটিশন, এইসবের কথাই বা কেন বলছেন? কারণ আমি চাই তুমি ভার্সিটি আর বাড়ির বাইরের জগৎটাও দেখো। আমি কিছুই দেখতে চাই না। জান, প্লিজ রাজি হয়ে যা না বাবু। দেখ, তোর ভালো লাগবে। আর তোর ওইসব পেন্টিং গুলো সবাই দেখবে, জানবে। এর চেয়ে বড় ব্যাপার আর কি হয় বলতো? হ্যাঁ ভাব, তোর কত ফ্যান ফলোয়ার হবে। এখন তো আশ্রমের বাচ্চারা, আমরা বাড়ির লোকেরা কত প্রশংসা করি তোর ছবি আঁকা দেখে। এরপর পুরো দুনিয়ার মানুষ প্রশংসা করবে। তুই কি চাস না তোর এই প্রতিভাটা সবাই জানুক, দেখুক? হ্যাঁ ঋতু একদম ঠিক বলেছে। প্লিজ রাজি হয়ে যা না জান। জানো তো বর্ষা, আমি নিজেকে শুধু তোমাদের ফ্যামিলির ডক্টর মনে করি না, আমি নিজেকে তোমাদের ফ্যামিলির একটা সদস্য মনে করি। বিন্দু রানীকে ভালো বন্ধু মনে করি। এত বছরের সবকিছু পারলেও বিন্দু রানীকে একটু পরিবর্তন করতে পারিনি। এবার বিন্দু একটু শক্ত গলায় বলল, ডক্টর বাবু, একটা পাথর দিয়ে হয়তো মূর্তি গড়া যায়, কিন্তু কখনো শুনেছেন সেই মূর্তিতে একটা প্রাণ স্থাপন করা যায়? ধরে নিন বিন্দু রানীও তাই। সত্যি তোমাকে বোঝা আমার পক্ষে সম্ভব না। হয়তো একদিন তোমার এই সকল ভুল ধারণা ভেঙে যাবে। ঠিক আছে, কিন্তু বিন্দু রানী কি সত্যি আমাকে তার বন্ধু বলে মনে করি? মানে? যদি আমাকে বন্ধু বলে মনে করো তাহলে নিশ্চয়ই রাজি হবে সে। এরপরে বিন্দু আর কিছু বলতেই পারে না। অভ্র চলে যাওয়ার আগে সবাইকে কিছু না কিছু বলে যায়।
প্রথমেই বর্ষাকে উদ্দেশ্য করে বলল, এই যে ম্যাম, ভালোবাসা ভালো লাগা এসব কিছু এক জায়গায়, আর পড়াশোনা একদিকে, নিজের ক্যারিয়ার একদিকে। আর আমি নিশ্চিত রিকো চাইবি তুমি ঠিকভাবে পড়াশোনাটা শেষ করো। জি ভাইয়া। এই যে সোশ্যাল মিডিয়ায় কুইন আপনাকে বলছি। অভ্রের ডাক শুনে ঋতু উৎসুক দৃষ্টিতে অভ্রের দিকে তাকায়। এই যে সোশ্যাল মিডিয়া, তারপর মুভিজ, ফ্যান ফলোয়ার্স, এইসব একটু বাদ দিয়ে এবার অন্তত পড়াশোনায় মনোযোগ দিন। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা কিছু মাস পরে। প্রিপারেশন কিছু নিয়েছেন? না আসলে হয়েছে, বুঝেছি। পড়াশোনা ঠিক মতো করো, এসব পরে হবে। আচ্ছা বিন্দু রানী, শোনো, আমি আজ সন্ধ্যার পরে একবার দিদাকে এসে দেখে যাব। আর হসপিটালে আমার ইমার্জেন্সি ডক্টর থাকবে, কোনো প্রবলেম হলে তোমরা তার সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। এরপর অভ্র সকলের থেকে বিদায় নিয়ে চলে যায়। বিন্দু, বর্ষা আর ঋতু আশ্রম থেকে চলে আসবে তার একটু আগে একটা 9 কি 10 বছরের মেয়ে এসে বিন্দুকে বলতে লাগলো, আপু আজ গল্প শোনাবে না? আজ তো সময় নেই শোনা, আমি বরং অন্যদিন শোনাবো। মেয়েটি বিন্দুর কথায় মন খারাপ করে, আর বিন্দু তা বুঝতে পেরে বলে, আচ্ছা তুমি আমার পাশে এসে বসো, আমি আজকে বরং তোমাকে কবিতা শোনাচ্ছি। আমি মিতু আপু, রিয়া আপু আর জয় ভাইয়াকে ডেকে আনি। আচ্ছা। ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় এই হৃদয় থেকে ছেড়ে গেছে এক এক করে সব লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সবকিছু। কিন্তু অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি। পৃথিবী থেকে নিজেকে রেখেছি অন্তরালে, ভুলে গেছি প্রকাশ করতে নিজের সব মনোভাব। আমি সবকিছু ছেড়ে দিতে পারি, শুধু অপেক্ষা ছাড়া, কারণ অপেক্ষা যে আমার মনের গহীনে আছে, হৃদয় পানে। বিন্দুর মুখে কবিতাটি শুনে বর্ষা আর ঋতু একে অপরের দিকে তাকায়। তারা হয়তো বুঝতে পারছে এগুলোই বিন্দুর মনের কথা। আজ সপ্তাহখানেক হলেও শিশিরের সাথে রেহানা বেগম বা বর্ষার কথা হয়নি। শিশির তার পরিবারের প্রতি একটা ক্ষোভ এখনো নিজের মনে পুষে রেখেছে। সেটা মূলত আফজাল চৌধুরী অ্যাক্সিডেন্টের দরুন মৃত্যুর সময় থেকে। আসলে আফজাল সাহেবের মারা যাওয়ার খবরটা শিশির প্রায় 3 মাস পর জানতে পারে, তাও আবার তার এক বন্ধুর কাছ থেকে। এমনকি চৌধুরী পরিবারের সবাই চট্টগ্রামে শিফট করার বিষয়টিও শিশির বাইরের লোকের থেকেই জানতে পারে। আর এতেই শিশির খুব রেগে যায়, তার চেয়ে বেশি কষ্ট পায় তার ছোট আপুর মৃত্যুর খবর এত দেরিতে পেয়ে। কারণ শিশির খুব ভালো করে জানে তার ছোট আপু তার কতটা কাছে ছিল। শিশির একে তো লন্ডনে আসতে চায়নি, তার উপর এমন ঘটনায় তার বাবার উপর খুব রেগে আছে। এই 5 বছরে একবারও বাবার সাথে কথা বলেনি, কিন্তু মায়ের সাথে কথা না বলেও তো আর পারা যায় না। শিশির অফিসে বসে নিজের ফাইলগুলো দেখছিল। হঠাৎ সোহান এবং রিফাত সাহেব দৌড়ে আসে শিশিরের কাছে। স্যার প্লিজ আমার বোনটাকে বাঁচান, ওরা আমার। রিফাত সাহেব আর কিছু বলতে পারে না। শিশির ফুকুচকে রিফাত সাহেব ও সোহানের দিকে তাকায়। কি হয়েছে সোহান, কি হয়েছে? রিফাত সাহেব এমন করছে কেন? স্যার, মিস্টার ফাংয়ের বিরুদ্ধে ডিলটা সাইন করা আমাদের উচিত হয়নি। কেন, কি হয়েছে? স্যার, ডিলটা সাইন হওয়ার পর আমাদের ম্যানেজার রিফাত সাহেবকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু উনি পাত্তা দেননি। ওনার জানের ভয় দেখিয়েছিল, কিন্তু উনি ভয় পায়নি, বরং ওদেরকে বলেছিল কোনো সমস্যা থাকলে অফিসে এসে আপনার সাথে কথা বলতে। তারপর বলেছিল আমার ফ্যামিলির ক্ষতি করবে। আমি তাও ওদের কথা শুনিনি, কিন্তু স্যার ওরা আমার বোনটাকে তুলে নিয়ে গেছে। এবার ম্যানেজার রিফাত সাহেব কেঁদে ফেলে। স্যার প্লিজ আমার বোনটাকে বাঁচান। শিশিরের মাথাটা ধক করে গরম হয়ে যায়। তোমরা আমাকে এসব কিছু এখন বলছো? সোহান, তুমি অন্তত আমাকে ইনফর্ম করোনি। স্যার আমরা আপনার আন্ডারে কাজ করি, আমরা তো অল্পতেই ভয় পেয়ে যেতে পারি না, তাই আপনাকে কিছু জানাইনি। কিন্তু ওরা যে সত্যি সত্যি আমার পরিবারের ক্ষতি করবে সেটা বুঝতে পারিনি। সোহান, ওদের ইনফর্ম করো ওদের সাথে দেখা করতে শিশির যাবে না, বরং ওদের সাথে দেখা করতে যাবে এসকে। ওদের এত বড় সাহস, এবার ওদের বোঝাতে হবে হু ইজ দ্য এসকে। এটা বদ্ধ করে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটি মেয়ে।
মেয়েটিকে যে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে তা মেয়েটির শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে। মিস্টার ফাং তার দলের লোকজনকে নিয়ে বাড়ির লনে বসে আছে। সে এখন ভাবছে হয়তো জুনায়েদ চৌধুরী শিশিরের সাথে এইভাবে পাঙ্গা নেওয়াটা ভুল হয়েছে, কারণ এসকের সাথে যে শিশিরের কোনো একটা লিঙ্ক রয়েছে সেটা মিস্টার ফাং আন্দাজ করতে পেরেছে। তবে মিস্টার ফাং দমে যাবে না, সেও একজন পাওয়ারফুল বিজনেসম্যান। বিজনেসে মিস্টার ফাং অনেক অবৈধ কাজের সাথে জড়িত। তার অনেক অবৈধ ব্যবসা শিশির বন্ধ করে দিয়েছে। মূলত শিশিরের সাথে রেশারেশিটা সেখান থেকেই। তবে সে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, এসকে কেন তার সাথে দেখা করতে চায়। স্যার, ওরা এসে পড়েছে, চলুন আপনি। ওকে। তার উপর ভেতরে ড্রয়িং রুমে গিয়ে দেখে স্বামী টি টেবিলে 2 পা তুলে সোফায় হেলান দিয়ে বসে আছে শিশির। মিস্টার ফাং তা দেখে ভ্রু কুঁচকে কিঞ্চিৎ রাগ দেখিয়ে বলল, তুমি এখানে কি করছো? এসকে কোথায়? তোর কি সৌভাগ্য দেখ, এসকে তোর সাথে দেখা করতে নিজেই চলে এসেছে। মানে? আই এম দ্য এসকে, দ্য লিডার অফ মাফিয়া ওয়ার্ল্ড, যার নাম শুনলে পুরো লন্ডনের মানুষ ভয়ে কাঁপে। ফাং তো আশ্চর্যে শেষ সীমানায়। তার সামনে এতদিন প্রতিপক্ষ এসকে ছিল, এটা ভাবতেই একটা শুকনো ঢোক গিলে ফেলে ফাং। তবে তা শিশিরের অগোচরে। আমি 3 বোনবো, এর মধ্যে রিফাত সাহেবের বোনকে এখানে নিয়ে আসবি, নইলে তুই খুব ভালো করেই জানিস এসকে কি করতে পারে। আমি কারো বোনকে নিয়ে আসিনি। দেখ, আমার সাথে কোনো নাটক করতে আসবি না। এসকে যে প্রমাণ ছাড়া কিছু করে না এটা নিশ্চয়ই জানা আছে। 2 মিনিটের মধ্যে মেয়েটাকে আমার সামনে দেখতে চাই, নইলে আমার চাইতে খারাপ কেউ হবে না। তোর সব ফাঁকা আওয়াজ আমি ভয় পাই না, তোর মতো 2-4টা মাফিয়া কিং আমার পকেটে থাকে। এই বলে বন্দুকটা শিশিরের দিকে তাক করলো, কিন্তু শিশিরের কোনো হেলদোল নেই। শিশির উচ্চ শব্দে হাসতে হাসতে বলল, জানিস তো, কারো কারো কাছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হওয়াটা একটা পেশার মতো, আর কারো কাছে এটা ক্ষমতার দাপট, কিন্তু আমার কাছে এটা একটা নেশা। সোহান স্যার, আপনি ভাববেন না আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লোকেরা পুরো বাংলোটা ঘেরাও করে রেখেছে, কেউ কোথাও পালাতে পারবে না। গুড জব। তো এবার বল, মেয়েটি কোথায়? তুই কি ভেবেছিস একে একে আমার সব ধান্দাতি বন্ধ করে দিবি, সকলের কাছে ভালো সাজবি? এটা তো হতে দিব না আমি। তুই আবার ভুল করছিস। দেখ, ভালোই ভালোই মেয়েটাকে আমাদের হাতে তুলে দে, তাহলে কম যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব। দাঁতে দাঁত চেপে বলল শিশির, কিন্তু ফাং কোনো কথাই তোয়াক্কা করলো না। আবারও শিশির দিকে বন্দুক তাক করতেই শিশির জোরে বলে উঠল, শুট। শিশিরের জোরে চিৎকারে কোথা থেকে একটা স্পাইনার বুলেট এসে ফাংয়ের সাথে থাকা অ্যাসিস্ট্যান্ট জিমির কপালে লাগলো। জিমি সাথে সাথে মাটিতে পড়ে যায়, সাথে সাথে জিমির মৃত্যু ঘটে। তা দেখে ফাং শিশিরকে উদ্দেশ্য করে রিভলভারের গুলি চাপ দিতেই শিশির ঘুরে এসে রিভলভারটি হাতে নিয়ে ফাংয়ের দিকে তাক করে। আমি তোকে ছাড়বো না, দেখিনিস তুই, আমি কিছুতেই ছাড়বো না। শিশির এবার ফাঁকা একটা হাসি দিয়ে বলল, আগে তুই আমার হাত থেকে ছাড়া পেয়ে দেখা। সোম ফাংকে নিয়ে যেতেই শিশির দৌড়ের উপরে চলে গেল। প্রত্যেকটি রুম খুঁজতে লাগলো, মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছে না। পরে শিশিরের চোখ গেল পাশের কর্নারে থাকা একটি রুমের দিকে। সে সেখানে গিয়ে দরজাটি ভেঙে রুমে প্রবেশ করতেই শিশির মেঝেতে পড়ে থাকা মেয়েটিকে দেখে আটকে উঠল। নিজের গায়ের কোটটি খুলে মেয়েটির শরীরে জড়িয়ে দিল। নিমিষে শিশিরের চোয়াল শক্ত হয়ে গেছে, সাথে চোখে পানি ছলছল করছে। মনে পড়ে যায় 5 বছর আগের কথা। বিন্দুকেও এমন একটা পরিস্থিতিতে দেখেছিল শিশির। হঠাৎ করে শিশিরের সামনে বিন্দুর প্রতিচ্ছবি চলে এলো। সেদিনের ভয় পাওয়া বিন্দু, চোখে মুখে আতঙ্কের ছাপ এবং শক্ত করে তাকে জড়িয়ে থাকার সময়টা। তখনই রায়হানের চিৎকারে ধ্যান ভাঙল শিশিরের। বোনকে জড়িয়ে ধরে কাঁদছে রায়হান। শিশির তখনই রায়হানের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, বাচ্চাকে আমি এত সহজে মারবো না, কঠিন থেকে কঠিন যন্ত্রণা দেব। তুমি আগে বোনকে নিয়ে হসপিটালে যাও, আমি সব ব্যবস্থা করছি। ও ট্রিটমেন্টের প্রয়োজন আগে। শিশির রুম থেকে বেরিয়ে গোডাউনে চলে যায়। ফাংকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখটাও বাঁধা। শিশির রাগে গটগটিয়ে ফাংকের দিকে এগিয়ে বুক বরাবর একটা সজোরে লাথি মারল। ফাং সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে যায়। কি অবস্থা করেছিস মিটার, ভেবেছিলাম তোর উপর কিছুটা রহম করব, কিন্তু না,
আল্লাহই ভালো বলতে পারবে আর কতগুলো মেয়ের সাথে এরকম নির্মম আচরণ করেছিস। তোদের মতো পশুদের জন্যই আমাদের মা বোনেরা কোথাও নিরাপদ নয়। আরে তোর শত্রুতা তো আমার সঙ্গে, তাহলে ওই বাচ্চা মেয়েটাকে কেন শাস্তি দিলি? শরীরে অনেক জ্বালা, তাই না? আজ তোর শরীরের সব জ্বালা শেষ করে দিব। শিশির সঙ্গে সঙ্গে জম্বিকে ডাক দিয়ে কিছু নিয়ে আসতে বলল। জম্বি একটা পাত্রে তরল কিছু নিয়ে এলো। এবার শিশিরকে বলল মুখে থাকা কাপড়টা সরিয়ে দিতে। শিশির পাত্রটা হাতে নিয়ে ফাঙের সামনে বসলো। একজন ধর্ষকের জাহান্নামেও জায়গা নেই, আর আমি তোকে দুনিয়ায় রেখেই জাহান্নামের তীব্র যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব। এই বলে তরল জাতীয় অ্যাসিড ফাঙে চোখে মুখে দিয়ে দিল শিশির। ফাং তো গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর চিৎকার করছে। আর ফাঙের এই অবস্থা দেখে শিশির পৈশাচিক হাসিতে মেতে উঠেছে। এরপর পেছন থেকে 7.74 রিভলভারটি বের করে 4 হাত পায়ে শুট করলো। ফাঙের জান বের হয়ে যাওয়ার উপক্রম। শিশির ফাঙের কাছে গিয়ে রিভলভারটি মুখে পড়ে পরপর 7টা গুলি করলো। ফাং সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ে রইল। সোহানের আগে ফেলে আয়, আর কাল সমস্ত খবরের হেডলাইনে যাতে স্পষ্টভাবে বের হয় মিস্টার ফাংলেংকে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে, আর এর নারী পাচারকারী পুরো টিমকে দুনিয়ার সামনে এক্সপোজ করেছে এসকে। এই মৃত্যুর খবর শুনে যাতে সব ক্রিমিনালরা একবার অন্তত ভাবে ক্রাইম ছেড়ে দেওয়ার কথা। কিন্তু স্যার, যদি এত আমতা আমতা না করে যেটা করতে বলেছি সেটা কর। বারান্দার রেলিং এ হেলান দিয়ে খবরের কাগজ পড়ছে শিশির। মূলত ফাংলিং এরকম মর্মান্তিক মৃত্যুর কারণে পুরো লন্ডন তোলপাড় এখন। হঠাৎ এমন সময় ফোন বেজে ওঠে। শিশির হাতে ফোনটা নিয়ে রেহানা বেগমের ফোন দেখে ভ্রু কুঁচকে তাকালো। মা এত ভোরে কেন কল করেছে? বিটিতে তো এখন প্রায়। শিশির ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রেহানা বেগমের কান্না মাখা কণ্ঠ ভেসে আসলো। শিশিরের এবার ভয় হতে লাগলো। মাকে উৎসুক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে মা? কাঁদছো কেন? বাড়ির সবাই ঠিক আছে? রেহানা বেগম এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, তোমার দিদার শরীরটা ভালো নেই শিশির, হসপিটালে নিয়ে এসেছি। একটা মাইনার স্ট্রোক করেছে। ডাক্তার বলছে অল্পের উপর দিয়ে গেলেও এমনটা আবার হলে তোমার দিদিকে আর বাঁচানো যাবে না। কি সব বলছো মা? দিদার কিচ্ছু হবে না। তোমাকে বারবার দেখতে চাইছে শিশির, খাওয়া দাওয়া ঠিক মতন করছে না। বারবার আমাকে জিজ্ঞেস করছে তুমি কখন আসবে। কি বলবো আমি? তুমি বরং বলে দাও আমি কি বলবো তোমার দিদাকে। মা তুমি তো জানো। এবার রেহানা বেগম রাগী গলায় বললেন, আমি কিছু জানতে চাই না। এমন একটা সময় তোমার পরিবারের পাশে থাকার কথা। তোমার বাবার বয়স হচ্ছে, এই সময় বাবার পাশে থাকা প্রয়োজন। মানুষটা এমনিতেই ভাইকে হারিয়ে অনেক কষ্টে সবটা আগলে রেখেছে। কখনো মানুষটাকে জিজ্ঞেস করেছো কেমন আছে? কিন্তু তুমি সেই কত দূরে পড়ে আছো, পর্দের মতন আচরণ করছো। এত কিসের রাগ তোমার নিজের বাবার প্রতি? বা তুমি হয়তো ভুলে গেছো আমি এত দূরে পড়ে আছি মিস্টার চৌধুরীর জন্য। তাছাড়া ছোট আবুর অ্যাক্সিডেন্টের খবর পর্যন্ত আমাকে দেয়া হয়নি। তোমরা তো আগেই আমাকে পর করে দিয়েছো মা। আমি এত কিছু শুনতে চাই না। যদি দিদাকে একটু ভালোবেসে থাকো তাহলে অন্তত শেষবারের মতন দেখে যাও। মা কি বলছো? দিদার কিচ্ছু হবে না। এবার শিশির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আসার। আর এসব নিয়ে কোনো আলোচনার দরকার নেই। আমি সময় মতো চলে আসব। তুমি শুধু দিদাকে বলো ঠিক মতো খাবার খেতে আর ওষুধগুলো সব সময় খেতে। সত্যি বাবা তুই আসবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলেছি তো মা, তুমি দিদার খেয়াল রেখো। তোর দিদা কারো কথা শুনে নাকি? শুধু একজনই পারে জোর করে খাওয়াতে। যার না থাকলে যে কি করতাম। জানের কথা শুনেই মুখটা থক করে ওঠে শিশিরে। শিশির সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে স্থির হয়ে বসে বিন্দুর ছবিটা বের করে দেখতে দেখতে বলতে থাকে শিশির, শুধু কি বাবার উপর রাগের জন্যই দেশে যাই না? আমি কিভাবে যাব বলতো? আমি যে তোর চোখের দিকে তাকাতে পারবো না মেঘবতী। এই মেঘবতী, এখন কি আমার উপর রেগে আছিস তুই? আমার উপর অনেক অভিমান জন্মেছে তাই না? সেই জন্যই তো এতগুলো বছর এতগুলো দিন একটিবারের জন্য আমার সাথে কথা বলিস না, নিজের মুখটা পর্যন্ত দেখাসনি। কতদিন হলো বলতো তোর মুখে ভাই আর একটা শুনি না। তোর ছোট ছোট আবদার গুলো আমার কাছে আজ প্রকাশ পায় না। খুব বড় হয়ে গেছিস তাই না?
শিশির এবার একটা তাচ্ছিলে হাসি দিল। তখনই পেছন থেকে সোহান বলে উঠল, এত যখন মিস করেন তাহলে স্যার এখানে কেন একা একা পড়ে আছেন? কেন নিজেকে শাস্তি দিচ্ছেন? এবার শিশির চোখের কোণে পানি মুছে পকেটে 2 হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কারণ অজান্তেই কিছু ভুল করেছি, কাউকে অনেক কষ্ট দিয়েছি। স্যার আমি দেখেছি এই 5 বছরে কতটা অনুতপ্ত হয়ে নিজের কতটা কষ্ট পেয়েছেন। স্যার এবার এইসবের ইতি টানা দরকার। আপনি একবার বিজিতে যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ, আমার এখন বিডিতে ব্যাক করা দরকার। আর তাছাড়া বিডিতে এসকে এরও তো অনেক কাজ আছে, তাই না? এবার সোহানও শিশিরে একসঙ্গে হেসে দিল। মিসেস হেনাকে বাসায় আনা হয়েছে 5 দিন হলো। এখন উনি অনেকটাই সুস্থ। বিন্দু 24 ঘন্টায় দিদার পাশে বসে থেকেছে। তার কি লাগবে না লাগবে বাড়ির সব কাজ, এমনকি সবকিছুই একা হাতে সামলিয়েছে। আর এই 1 সপ্তাহ ভার্সিটিতেও যায়নি, না বাড়ি থেকে বের হয়েছে। তবে আজ তাকে বাসা থেকে বের হতে হবে, কারণ আজ এক্সিবিশন কম্পিটিশনের ডেট। এক্সিবিশনের জন্য তো অভ্র বিন্দুর মা সহ বাড়ির সকলকে রাজি করেছে, কিন্তু ওর দিদা অসুস্থ। এখন ও গেলে মা অনেক রাগ করবে। আবার না গেলেও অভ্র ছোট হবে স্পন্সরদের কাছে, কারণ অভ্র বিন্দুর নামটা অনেক আগেই দিয়ে দিয়েছে। এখন বিন্দু কুইট করলে স্পন্সরদের লস হবে। সকালবেলা নাস্তা বানাতে গিয়ে সবকিছুই ভাবছিল বিন্দু। তখনই ড্রয়িং রুম থেকে আনোয়ার সাহেব বিন্দুর কাছে চা চাইলেন। বিন্দু চা নিয়ে বসার ঘরে যেতেই আনোয়ার সাহেব একটা হাসি দিয়ে বললেন, থ্যাংক ইউ রে মা, তোর হাতের চাটা সকালে না খেলে দিনটা ভালো কাটে না। হয়েছে হয়েছে, এমন কোনো রান্নাটা বাকি আছে জানের হাতের যেটা তোমার ভালো লাগে না? আমার কি দোষ? মেয়েটা এত কষ্ট করে রান্না বান্না করে, সেগুলো কিনা টেস্ট করে রাখা যায়? হ্যাঁ, আর ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স এগুলো যে বেড়েই যাচ্ছে দিনের পর দিন, সেদিকে কোনো খেয়াল আছে? ও শুরু হয়ে গেল তো তোমাদের আবার সকাল সকাল। বড় মা ভেবো না, বরাবর চায়ে আমি চিনি একেবারেই সামান্য দিয়েছি। তবে কেউ যদি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়ার চেষ্টাও করে তাহলে একেবারেই চিনি দেব না, চিনি ছাড়াই চা খেতে হবে। তুইও তোর বড় মায়ের মতো আমাকে সন্দেহ করিস মা, আমি মিষ্টি একেবারেই খাই না। না খেলেই ভালো। এবার রেহানা বেগম বিন্দুকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রেজান, তুই এখনো রান্নাঘরে কি করছিস? রেডি হসনি কেন? আজ না কিসের কম্পিটিশন নাকি জানো আছে তাদের? ফটোগ্রাফিক এক্সিবিশন বড় মা। হ্যাঁ তো এখনো যাচ্ছিস না কেন? এবার তো দেরি হয়ে যাবে না? আসলে বড় মা আমি ভাবছিলাম যে আমি যাব না। কেন? বড় মা, দিদির শরীরটা এখনো সুস্থ হয়নি, আর আমি এখন বাইরে কোথাও গেলে কেমন দেখায় না বলো? আর তাছাড়া মাও এগুলো পছন্দ করে না, জানতে পারলে হয়তো রেগে যাবে অনেক। ছোট বৌমার সাথে আমি কথা বলে নিব, তুমি উপরে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আর গাড়ি নিতে হবে তোমার ছবি, তারপর ক্যালিগ্রাফি এগুলো নেয়ার জন্য। আচ্ছা আমি বরং আজকের রিককে বলছি, ও থানা থেকে ওইখানে যাবে, তোমাকে নিয়ে তারপর বাড়ি ফিরবে। আর সাথে বর্ষা ঋতুকে নিয়ে নিও। জি আচ্ছা বড় আব্বু। বিন্দু, বর্ষা আর ঋতু 3 জনে বেরিয়ে গেছে এক্সিবিশনের উদ্দেশ্যে। বর্ষার মনটা আজ একটা ফুরফুরে। সকাল সকাল এদিকে নিজের হাতে রিককে কফি করে খাইয়েছে। আর প্রথমবারের মতো রিক একদম ওকে ধমকায়নি, আর কফিটা যে ভালো হয়েছে সেটাও বলেছে। ব্যাস, বর্ষার খুশি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এক্সিবিশনের অনেক মানুষই এসেছে, অনেক মানুষেরই সুন্দর সুন্দর পেইন্টিং সাজানো আছে। তবে ক্যালিগ্রাফি শুধুমাত্র বিন্দুরই প্রদর্শন করা আছে। এতে করে ম্যাক্সিমাম মানুষের ঝোঁকটাই ক্যালিগ্রাফির উপরে। নিঃসন্দেহে সবার মধ্যে বিন্দু প্রথম হয়েছে। চট্টগ্রামে আসার পর আজকে প্রথমবার এই সকল কারিকুলাম অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করেছে বিন্দু, আর প্রথমবারই ফার্স্ট হয়েছে, সাথে মেডেল এবং একটি সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই না, আজকে এক্সিবিশনে বিন্দুর অনেক পেইন্টিং ও ক্যালিগ্রাফি বিক্রি হয়েছে। বিন্দু আজ অনেক খুশি, তবে ওর চোখে মুখে তেমন প্রকাশ না পেলেও প্রতিদিনের মতো আজকে গম্ভীর মুখ করে নেই বিন্দু। বাহ বাহ জান, তুই তো এক মুহূর্তে অনেক বড় লোক হয়ে গেলি। এবার তো তোকে ম্যাম বলতে হবে রে। আরে ভাইয়া, আমাদের বিন্দু রানী এখন সেলিব্রিটি, দেখবি ওর ফ্রেন্ডরা আসবে ওর থেকে অটোগ্রাফ নিতে। হয়েছে, থামবে তোমরা।
আমি এসব শুধু ডক্টর বাবুর জোরাজুরিতেই করেছি, না হলে আমি কখনোই এসব নিয়ে মাথা ঘামাতাম না। এই রাখতো বনু তোর নিতে কথা, লেটস সেলিব্রেশন গাইস। চল, আজকে তোদের সব ধরনের স্ট্রিট ফুড আমি খাওয়াবো। আমার বোনটা আজ মেডেল পেয়েছে, আজ তোদের জন্য সব ফ্রি। বাপ্পা, ভূতের মুখে আল্লাহর নাম শুনছি দেখি। রিক ঋতুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, এমন ভাবে বলছিস যে মনে হয় কখনো খাওয়াই নাই। হ্যাঁ খাওয়ান, তবে হাতে পায়ে ধরার পরে। বাবারে বাবা, যে কিপটা। এই কি বললি? আচ্ছা শোনো, এই টাকাগুলো দিয়ে কি করব? আমি বরং এগুলো দিয়েই তোমাদের খাওয়াই। একদম না জান, এটা তোর প্রথম ইনকাম, এটা ফুপির হাতে আগে তুলে দিবি। কিন্তু মা যদি রেগে যায়? মাকে তো চেনো তোমরা। কিচ্ছু হবে না, তুই দেখিস ছোট মা ঠিক খুশি হবে। এবার বিন্দু একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মা আবার খুশি, তাও আবার আমার উপর? কখনো না। বিন্দুর মন খারাপ হচ্ছে। রিক বুঝতে পেরে কথা ঘোরানোর জন্য বলল, এই রাখ তো তোদের কথাবার্তা, এমনিতেই আমি আজ হাফ ডে ছুটি নিয়েছি। আমি কি সাধারণ কোনো চাকরি করি যে যখন তখন চলে আসতে পারবো? হ্যাঁ চলো, আর বাড়িতেও ফিরতে হবে তাড়াতাড়ি। ব্যাস, রিক তিনজনকে নিয়ে গেল খাওয়াতে। ঋতু আর বর্ষা আজ রিককে পুরো ফকির করে ছেড়েছে। একটু ঘোরাঘুরি করে তারপর চারজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির বাইরে থেকে ঋতু আর বর্ষা বিন্দুর মেডেলটা নিয়ে কাড়াকাড়ি করছে। দুজনেই বলছে সবার আগে আমি দেখব। এই নিয়ে এক প্রকার ঝগড়া চলছে দুজনের মাঝে। আর এদিকে বিন্দু বারবার বলে যাচ্ছে যে এখন এটা কাউকে না দেখাতে, কিন্তু ওর কথা কেউ শুনছেই না। এরপর বর্ষা আর ঋতু দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। পেছন পেছন বিন্দু দৌড় দিয়েছে ওদের থামানোর জন্য। হলরুমে আসতেই বর্ষা আর ঋতু ছোটাছুটি করছে, আর বিন্দু ওদের দুইজনকে ধরার চেষ্টা করছে। এদিকে হলরুমে কে বা কারা আছে তাতে তিনজনের একজনেরও হুঁশ নেই। বর্ষা আর ঋতু রেহানা বেগমের পিছে লুকাচ্ছে, তো আবার আনোয়ার সাহেবের পেছনে, আর বিন্দু ওদের ধরার চেষ্টা করছে। হঠাৎ বিন্দু কোনো প্রশস্ত শক্ত একটা বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন কোমর জড়িয়ে ধরে ফেলে বিন্দুকে। বিন্দু ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। বিন্দু বোরখা ও নিকাব পড়েছে, যার কারণে ব্যক্তিটি বিন্দুর মুখটা দেখতে পাচ্ছে না। বিন্দু যখন বুঝতে পারলো সে নিচে পড়ে যায়নি, তখনই বিন্দু আস্তে আস্তে পিটপিট করে চোখটা খুলে সামনে ব্যক্তিটির দিকে তাকাতেই মনে হলো তার দুনিয়া থমকে গেছে। সোজা হয়ে দাঁড়িয়ে দু কদম পিছিয়ে গেল। কুচকানো চোখ মুখ নিমেষে স্থির হয়ে গেল। বিন্দু তার চোখ দুটো এখনো বিশ্বাস করতে পারছে না। এরই মাঝে হঠাৎ বর্ষা জোরে চিৎকার করে উঠল, ভাইয়া! হ্যাঁ, শিশির। সামনে শিশিরই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হয়েছে আজ বাড়িতে এসেছে, এসেই সবাইকে সারপ্রাইজ দিয়েছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে মিসেস হেনা। এত বছর পর তার দাদু ভাইকে দেখেছে। আর মিসেস রেহানা বেগম তো এক মুহূর্তের জন্য ছেলেকে ছাড়েনি, তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। মিসেস জায়মাও আজ অনেক খুশি। তার মুখেও এই 5 বছরের পর আজকে একটু হাসি ফুটেছে। তবে আনোয়ার সাহেব আগের মতোই গম্ভীর প্রকৃতির হয়ে বসে আছে, কিন্তু ছেলের আগমনে মনে মনে অনেক শান্তি পাচ্ছে তিনি, কিন্তু তা কিছুতেই বাইরে প্রকাশ করবে না। এদিকে বর্ষা শিশিরকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। কিরে পাগলি, কাঁদছিস কেন? আমি আশাতে বুঝি খুশি হোসনি? তুমি এসব কি বলছো ভাইয়া? তুমি জানো এটা আমার জীবনের বেস্ট একটা সারপ্রাইজ। আমি কতটা মিস করি তোমাকে, তুমি কি জানো? তুমি তো আমাদের একটুও মিস করো না। মিস করলে তো অনেক আগেই চলে আসতে। কে বলেছে তোকে এসব? বুড়ি, খুব বড় হয়ে গেছিস তাই না? বড় বড় কথা বলতে শিখেছিস। ভাইয়া তোকে কতটা ভালোবাসে জানিস না? আমি আপন বোন নই, সেজন্যই বুঝি আমায় দেখছো না ভাইয়া? পাশ থেকে ঋতু বলে উঠল এই কথাটি। শিশির বর্ষাকে ছেড়ে মুচকে একটা হাসি দিয়ে আগলে নিল ঋতুকে। আপন বোন না হলেও বর্ষার থেকে আলাদা ঋতুকে কখনো মনে করেনি। দেখছি রে পাকা বুড়ি, তোকে তো আগেই দেখেছি। ও, শুধু বোনেরা ইম্পর্টেন্ট তাই না? আর আমি তো ভেসে এসেছি। পাশ থেকে এই রিকের কথা শুনে শিশির এক প্রকার ছুটে গিয়ে রিককে শক্ত করে জড়িয়ে ধরল। সবচেয়ে কাছের ভাই সমতুল্য বন্ধু হচ্ছে রিক। এই বন্ধুটাকে ছেড়েও থাকতে যে বড্ড কষ্ট হয়েছে শিশিরের। এবার শিশির রিককে ছেড়ে দিয়ে বলল, শালা পুলিশ বেটা, চিটাগাংয়ের সবচেয়ে বড় পুলিশ অফিসার। হ্যাঁ, আপনিও কম কিসে স্যার? লন্ডনের টপ বিজনেসম্যান জোনায়েদ চৌধুরী শিশিরকে কে না চেনে? এবার দুজনেই হেসে ফেলল।
বিন্দু মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে আর এক পলকে তাকিয়ে আছে শিশিরের দিকে। 21-22 বছরের যুবকটি আর নেই, এখন সে এক প্রাপ্তবয়স্ক পুরুষ। মুখে সুন্দর চাপদাড়ি, হাইলাইট করা চুলগুলো সুন্দর করে সেট করা, পরনে নেভি ব্লু শার্ট, সাথে চেকের কোটি ও অ্যাশ কালারের প্যান্ট। এত কিছুর মাঝে হঠাৎ রেহানা বেগম বিন্দুর পাশে এসে দাঁড়িয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে শিশিরকে উদ্দেশ্য করে পড়ল, শিশির, ওকে চিনতে পেরেছো তো? শিশির মায়ের দিকে তাকিয়ে পাশে থাকা বিন্দুর দিকে তাকালো। তখনই বিন্দুর সাথে চোখাচোখি হতেই বিন্দুর চোখ নামিয়ে ফেলে। বিন্দুর মুখে এখনো নিকাব রয়েছে, যার কারণে শিশির ঠিক মতো বুঝতে পারছে না এটা কে। এগিয়ে এসে মাকে বলল, মা, কে ও? রেহানা বেগম দেখলো বিন্দুর মুখে নিকাব রয়েছে। রেহানা বেগম আস্তে করে বিন্দুর মুখ থেকে নিকাবটা খুলে ফেললো। শিশিরের স্পন্দন সেখানেই থেমে যায়। সে এক মুগ্ধ চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। শিশির খুব ভালো করেই বুঝতে পেরেছে সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীটি তার মেঘবতী। আস্তে করে শিশির বলে উঠল, মেঘবতী? কাঙ্ক্ষিত মানুষের মুখ থেকে এই নামটি আবার শুনে বুকটা কেঁপে উঠে বিন্দুর। আবারও চোখ তুলে তাকে এক পলক দেখে চোখটা নামিয়ে ফেলে। আরে এখনো চিনিস নি এটা? আমাদের জানছো না? কি করে চিনবো বলো? আগের জানের সাথে একটু অমিল নেই। এবার শিশির বিন্দুকে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস জান? বিন্দু নিজেকে যথেষ্ট পরিমাণে শক্ত করে বলল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনি? আপনি? কথাটা শুনে বিস্ফোরিত নয়নে তাকালো শিশির। সাথে সাথে মনে মনে 2-4 বার আওড়াতে লাগলো, আপনি? কারণ বিন্দু কখনো শিশিরকে আপনি বলে সম্বোধন করতো না, কিন্তু আজ করছে। শিশিরের খানিকটা মনক্ষুণ্ণ হলো। এবার বিন্দু রেহানা বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি ফ্রেশ হয়ে আসি বড় মা। হ্যাঁ যাও। রেহানা বেগমের অনুমতি পেতে এক দূরে রুমে চলে যায় বিন্দু। শিশির ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। শিশির, তুমি অনেকক্ষণ ধরে এসেছো বাবা, এবার রুমে গিয়ে ফ্রেশ হও। চলো আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। সোহান বাবা, তুমিও এসো। বুড়ি সোহানকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। আর শোনো, একটু পরে তোমাদের পিপিরাও চলে আসবে। বিন্দু নিচ থেকে এক প্রকার পালিয়ে এসেছে। নিজের রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে কাঁদছে আর একা একা বিড়বিড় করে বলছে, কেন এলে তুমি? কেন আবার আমার সামনে এলে? বেশ তো ছিলাম এতগুলো বছর, আবার কেন সবটা উলট পালট করতে চলে এলে? কতটা কষ্ট করে নিজেকে সামলেছি আমি, সেটা শুধু আমিই জানি। হ্যাঁ, এখন আবার কি করব আমি বলো? তোমার জানকে তো আর কখনো দেখতে পারবে না। সে তো গত 5 বছর আগেই মরে গেছে, যখন তুমি সব ছেড়ে চলে গিয়েছিলে। আবার কেন ফিরে এলে তুমি? এই 5 বছরে বিন্দুর প্রতিটা পরিবর্তন লক্ষ্য করেছে বাড়ির সবাই। আজ এই কথা ভেবে সবাই অবাক হয় যে একটা মেয়ে কিভাবে পরিস্থিতির চাপে পড়ে এভাবে বদলে যেতে পারে, এতটা শক্ত আর গম্ভীর হয়ে যেতে পারে। ঘরে বসে কাঁদছিল বিন্দু। কিছুক্ষণ পর হঠাৎ রেহানা বেগম এসে বিন্দুর দরজায় কড়া নাড়ে। হ্যাঁ রে জান, তাড়াতাড়ি নিচে চল মা, দেখ তোর পিপিরা এসেছে। বিন্দু নিজেকে যথাসম্ভব সামলিয়ে বলে ওঠে, তুমি যাও, আমি আসছি। এবার বিন্দু খুব ভালো করে শাওয়ার নেয়, তারপর হলুদ রঙের একটা সুতির 3 পিস পরে নেয়। বিন্দু দেখতে অনেক সুন্দর, হলদেটে গায়ের রঙে এক আগুন সুন্দরী বলা যায়। বিন্দু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শিশিতা ছোট ফুপার সাথে কথা বলায় ব্যস্ত ছিল। হঠাৎ পাশ থেকে মিষ্টি গলায় সালামের আওয়াজ শুনে পাশে তাকাতেই চোখ দুটো থমকে যায়। তখন বোরকা পরায় তেমন একটা ভালো করে দেখতে পায়নি বিন্দুকে, কিন্তু বিন্দুকে এখন দেখতে অনেকটা স্নিগ্ধ ও সতেজ লাগছে। হলদেটে গায়ের রং, মুখশ্রী জুড়ে শুধু মায়ার বিচরণ। ভেজা লম্বা কালো চুল, সাথে আলতো করে ঘোমটা দেওয়া, আর ঠোঁটের নিচে ও গলার কালো তিল, সব মিলে তার মেঘবতী এক অপসরী। শিশির আস্তে আস্তে বিড়বিড় করে বলে উঠল, মাশাআল্লাহ। ছোট আপি। ছুটে এসে বিন্দুকে জড়িয়ে ধরল মিষ্টি। বিন্দু একটা মুচকি হাসি দিয়ে জড়িয়ে ধরল মিষ্টিকে। মিষ্টি হচ্ছে আঞ্জুমান চৌধুরীর 4 বছরের মেয়ে, এখন চৌধুরী বাড়ি জান বলা যায়। আমার মিষ্টি সোনা কেমন আছে? অনেক ভালো ছোট আপি। আমি কি শিখিয়েছিলাম? কেউ যদি বলে কেমন আছো, তবে কি বলতে হয়? আলহাম আল।
আলহামদুলিল্লাহ। জানিস তো জান, তুই একবার শিখিয়ে দিয়েছিস, এখন বড় ছোট সবাইকেই সালাম দেয়। আবার ওর কাজিনদের বলে প্রতিদিন নামাজ পড়তে হয়, না হলে আল্লাহ গুনাহ দেয়। ওর দাদু তো অনেক খুশি এখন নাতির এইসব কথা শুনে। আঞ্জুমান চৌধুরীর কথা শুনে সবাই মুচকি হাসে। বিন্দু মিষ্টিকে আরো আদর করে বলে, আমার মিষ্টি সোনা তো অনেক গুড গার্ল হয়ে গেছে। শিশির বিন্দুর দিকে তাকে মনে মনে ভাবে আজ হয়তো তার শুধু মুগ্ধ হওয়ারই দিন। এবার রেহানা বেগম বিন্দু, বর্ষা, ঋতু আর রিককে উদ্দেশ্য করে বলে, একে তো তোরা বিকেল করে বাড়ি ফিরলি, তার উপর 4 জনের একজনও কিছু খেলি না। বড় আন্টি, তোমার আদরের 3 কন্যা আজ আমার 2 পকেট পুরো চিবিয়ে খেয়েছে। একদম না মা, সব মিথ্যে কথা বলছে। নিজেই আজকে বলেছে যে আমাদের ট্রিট দেবে। আমি বলেছি আমি তাদের ট্রিট দিব, কিন্তু আমাকে ফকির করতে তো বলিনি। এত টাকা দিয়ে কি করবি ভাই তুই? সবসময় কেন এত কিপটামি করিস? আর এত টাকা থেকে লাভ কি যদি বোনদের আর বউকে নাই খাওয়াতে পারিস? কি বললি? ঋতুর কথা সবাই ঋতুর দিকে কৌতূহল দৃষ্টিতে তাকায়। বর্ষা একটা শুকনো ঢোক গিলে বিন্দুর পেছনে গিয়ে দাঁড়ায়। ঋতু কি বলছে বুঝতে পেরে সিচুয়েশন স্বাভাবিক করার জন্য আমতামতা করে বলতে থাকে, না মানে এখন তো বোনদের সাথে কিপটামি করছে, আর যখন বউ আসবে তখন তো বউয়ের সাথেও কিপটামি করবে। এটাই বললাম আর কি। বিন্দু, বর্ষা দুজনে শ্বাস ছেড়ে ঋতুকে চোখ রাঙায়। তখনই আঞ্জুমান চৌধুরী হাজবেন্ড মানে সবার ছোট ফুপা রিককে উদ্দেশ্য করে বলে ওঠে, শোনো বাবা, একটা টিপস দিই, যদি বউয়ের পেছনে 1000 টাকা খরচ করতে পারো তাহলে এই বউ জাতি সবসময় খুশি থাকে। এই কি বললি তুমি? কই না, কিছু না তো। এবার উচ্চস্বরে সবাই হেসে দেয়। এখানে সকলের সাথে শিশিরের অ্যাসিস্ট্যান্ট সোহানও বসে আছে। আসলে সোহান চলে যেতে চেয়েছিল, কিন্তু শিশির ওকে যেতে দেয়নি। শিশির সবাইকে বলেছে যে সোহান ওর অ্যাসিস্ট্যান্ট নয়, বরং ওর ছোট ভাইয়ের মতো, তাই ও এ বাড়িতেই থাকবে। আর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য সহজেই কাউকে আপন করে নিতে পারে, আর তাই সোহানকেও আপন করে নিয়েছে নিমিষেই। সোহান, কি ভাবছো? স্যার, ভাবছি না, দেখছি একটা পরিবার থাকলে কতটা মজা, আনন্দ, খুশির দিনগুলো কাটতে। তোমার পরিবারে কে কে আছে বাবা? সোহান একটা তার ছেলে হাসি দিয়ে বলে, আমার কোনো পরিবার নেই, আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি ম্যাম। সোহানের কথা শুনে সবাই ওর দিকে তাকায়, আর রেহানা বেগম এগিয়ে গিয়ে সোহানের কাঁধে হাত রেখে, এমন করে আর কখনো বলবে না বাবা, আমাদের এই পরিবারটাই এখন থেকে তোমার নিজের, কেমন? হ্যাঁ সোহান ভাইয়া, এখন থেকে আপনি আমাদের ভাইয়া। আচ্ছা, আপনাকে ভাইয়া বলে ডাকতে পারবো তো? সোহান বর্ষার দিকে আবেগপ্রবণ হয়ে তাকায়, তারপর শিশিরের দিকে তাকিয়ে শিশিরের সম্মতি পেয়ে বর্ষার দিকে চোখ রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এবার রেহানা বেগমের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কিসের আন্টি বলো? আজ থেকে শিশি আর রিকের মতন তুইও আমার আর এক ছেলে। সোহান এবার মন থেকে তৃপ্তির একটা হাসি দেয়। এইভাবে আজ অব্দি ওকে কেউ বলেনি। মনে মনে ভাবতেই থাকে এরা সত্যি খুব ভালো মানুষ, কেন যে স্যার সবাইকে ছেড়ে দূরে পড়ে। মা দেখো, সোহানের কোনো খাতির যত্নে কমতি না হয়। ও সব সময় তোমাদের কথা জিজ্ঞেস করে, সব সময় দেখতে চাই তো আমার পরিবার কোথায় থাকে, কেমন। তাই আজ ওকে সাথে করে নিয়ে এসেছি। একদম ভালো করেছো। এবার জিহাদ সাহেব আবার রিককে উদ্দেশ্য করে বলল, তা বললে না তো, আজ কি উপলক্ষে এসব খাওয়া দাওয়া হলো, তাও আবার আমাকে চাড়াই। ওই যে জানের। একথা বলতেই রিক বড় বড় চোখ করে বর্ষা ও ঋতুর দিকে তাকায়। বর্ষা ও ঋতু রিকের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে তিনজনে বলে ওঠে, কিসের মেডেল? এবার ঋতু আর বর্ষা দৌড়ে উপরে চলে যায়। বিন্দু আটকানোর চেষ্টা করলেও ওরা শোনেনি। বাড়ির সকলেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তৎক্ষণাৎ উপর থেকে বর্ষা এক হাতে মেডেল আর এক হাতে সার্টিফিকেটটা নিয়ে এসে সকলের সামনে ধরে। কি রে এসব? আরে পিপি, জানো তো আজকে কি হয়েছে? আমাদের জান আজকে এক্সিবিশন কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। বর্ষার কথা শুনে সবাই চমকে যায়, সাথে এতটা খুশি হয় যে সকলের মুখে হাসি ফুটে ওঠে। রেহানা বেগম এগিয়ে এসে বিন্দুকে জড়িয়ে ধরে চুমো খায়। আমি ঠিক জানতাম আমার মামুনি ফার্স্ট হবে। শুধু ফার্স্ট হয়নি আঙ্কেল, সাথে জানের অনেকগুলো ক্যালিগ্রাফি আর পেইন্টিংও সেল হয়েছে। তোমরা জানো আমাদের আদরের বোনও এখন সেলিব্রিটি হয়ে গেছে। কত বড় বড় অফার আসছে ওর কাছে।
কিন্তু এই মেয়েটা সব কয়টা রিজেক্ট করে দিয়েছে। শিশির ভাবছে আজ হয়তো শুধু ওর মুগ্ধ হওয়ারই দিন। যখন থেকে এসেছে তখন থেকে এই বিন্দুর প্রত্যেকটি কাজে ও মুগ্ধ হচ্ছে। তখনই শিশির দিদাকে উদ্দেশ্য করে মজার ছলে বলল, দিদা, তোমার এই ছিচকাদুনের নাতনি এত ট্যালেন্টেড হলো কিভাবে? জানো তো দাদুভাই, এমন কিছুই নেই যেটা আমার জান পারে না। সব কিছু একা হাতে সামলায়। 5 বছরের পুরো পাখা গিন্নি হয়ে উঠেছে। তাই না? শিশির কথাটা বললেই বিন্দুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। বিন্দু তাকায়। চোখাচোখি হতেই বিন্দু চোখটা সাথে সাথে নামিয়ে ফেলে। তখনই নিজের ঘর থেকে বের হতে হতে জামা বেগম বিন্দুকে উদ্দেশ্য করে বলে, তোমার দিদার শরীরটা খারাপ, তাও তুমি বাইরে বেরিয়েছিলে। তুমি কোনো কথা শুনবে না, তাই না? সব সময় নিজের মর্জি মতো চলবে। মায়ের কথা শুনে বিন্দু একবার চোখ তুলে তাকালো, তারপর আবারও মাথাটা নিচু করে দাঁড়ায়। তখন মিসেস হেনা জাইমা বেগমকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে ছোট বৌমা? কেন শুধু শুধু বকছো? ছোট বৌমা জান কোথাও যেতে চায়নি, আমি আর রেহানাই ওকে জোর করে পাঠিয়েছি। শিশির ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর ছোট মায়ের দিকে। কিছুই বুঝতে পারছে না ছোট মা কেন ভেবে বলছে। শিশির ছোট মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, জান তো খুব ভালো ছবি আঁকে ছোট মা, তাহলে তুমি বারণ করছো কেন? নিশ্চুপ জাইমা বেগম। আনোয়ার যদি এই কথা ঘোরানোর জন্য বিন্দুকে বলে, মামুনি একটু চা খাওয়া না প্লিজ। জি বড় আব্বু। জান, খবরদার বলছি, যাবি না। সকালবেলা দুধ চা খেলে না তুমি। বড় মা শোনো, একদমই এই লোকের সাপোর্ট নিয়ে কথা বলবে না জান। সারাদিনে 3-4 কাপ চা খেয়ে নিচ্ছে আর ডায়াবেটিক্স বাড়াচ্ছে। শোন, যদি তুই এটা ওটাও বানিয়ে দিস না তাহলে বলে দিচ্ছি তোর রান্নাঘরে ঢোকা আমি বন্ধ করে দেব। মানে কি, তোমার কি ছেলেকে দেখে বাবার খুব বেড়ে গেল? যেটা মনে করো। তাছাড়া মাঝরাতে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মিষ্টি বের করে খাও, সেটা কি তোমার মামুনি জানে? সবাইদের ঝগড়া দেখে মিটিমিটি হাসছে। বিন্দু এবার বিস্মিত হয়ে আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলে, বড় আব্বু, বড় মা যা বলছে তা কি সত্যি? আরে না। আরে না কি? এই মেয়েটা সবসময় তোমার কোলেস্টেরল, বিপি, ডায়াবেটিস কন্ট্রোল করে রাখার চেষ্টা করে। আর তুমি যখন যা মনে হয় খেয়ে যাও। মা, বলে দাও আজ থেকে বাড়িতে এসব কিছু চলবে না। ডক্টর দিদাকে যেরকম নিয়ম মেনটেন করে চলতে বলেছে, সবাইকে সেরকম নিয়মের মধ্যেই থাকতে হবে। বুড়ি, তোমার ভাইকে বলে দাও 2 দিনের জন্য এসে যাতে কোনো হুকুম জারি না করে। বুড়ি, আমি 2 দিনের জন্য আসি বা 1 দিনের জন্য, আজ থেকে এসব চলবে না। তোমরা আমাকে কেন টার্গেট করে কথা বলছো? নিজেরা কেন বলছো না? শিশির আর আনোয়ার চৌধুরী এরকম কথা শুনে সবাই হাসছে। আসলে বলে রাখা ভালো, দুজনে একে অপরের সাথে একটাও কথা বলেনি। এইভাবেই কাউকে টার্গেট করে কথা বলে যাচ্ছে। এরই মাঝে জিহাদ সাহেব বলে উঠল, আচ্ছা, আজকে তো সেলিব্রেশন হওয়ার কথা, তো আজকে খাওয়া দাওয়া কি হচ্ছে? তোমরা তো সবাই জানো আমি আবার খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি। তা বিন্দু মামনি, আজ রাতে মেনুতে কি আছে? জাহিদ সাহেবের কথায় সবাই হেসে দেয়। এই একদম না, যখনই তুমি এই বাড়িতে আসো তখনই সব খাওয়ার কথা মনে পড়ে। কি করব বলো, বিন্দুর হাতের রান্না কে বা মিস করতে চায়? তাই বলি এত আবদার করবে? ওর তো কষ্ট হয়। পিপি, কি হচ্ছে? এভাবে বলছো কেন? আমার কেন কষ্ট হবে? আমার তো রান্না করতে ভালোই লাগে। উপা, আপনি বলেন কি খাবেন, আমি এক্ষুনি করে দিচ্ছি। ছোট্ট পি, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। ওই যে বাবার সাথে সাথে মেয়েও শুরু হয়ে গেছে। আবার সবাই হেসে উঠে। 5 মিনিট সময় দাও, এক্ষুনি নিয়ে আসছি। বোন, আগে একটু কফি করে দে, আমি খেয়ে আবার একটু বের হবো। এই সন্ধেবেলা আবার কোথায় যাবি? আর বলিস না ভাই, একটা কেস পুরো মাথা খেয়ে দিচ্ছে। এরই মধ্যে বর্ষা উৎসুক হয়ে বলে, আমি বানিয়ে দিচ্ছি। বাহ বাহ, ভূতের মুখে আল্লাহর নাম ব্যাপারটা হয়ে গেল না? বর্ষা একটা ভেঙচি কেটে রান্নাঘরে চলে গেল। রাতের খাবার সময় প্রায় হয়ে গেছে। বিন্দু যতক্ষণ রান্নাঘরে কাজ করছিল, শিশির ড্রয়িং রুম থেকে আর চোখে বারবার দেখছিল। শিশির বিশ্বাসও করতে পারেনি যে বিন্দু একজন পাকা গিন্নিদের মতো এইভাবে সবকিছু সামলাতে পারে। ওড়না পেঁচিয়ে কোমরে গুজে চুলগুলো খোপা করে নির্দ্বিধায় সব কাজ করে যাচ্ছে একা হাতে মেয়েটা। শিশিরের এক পলকে এরকম তাকিয়ে থাকা দেখে মিটিমিটি হাসছে সোহান।
শোন ভাইয়া, কি হলো, হাসছেন কেন? না, তেমন কিছু না। আচ্ছা সবাই খেতে আসো, বড় মা ডাকছে। সবাই টেবিলে গিয়ে আয়েশ করে বসলো। বিন্দু একে একে সব খাবার টেবিলে এনে রেখেছে। বিরিয়ানি, কোরমা, চট্টগ্রামের বিখ্যাত মেজবানি মাংস, 5 রকমের ভাজা, মাছ ভাজি, মাছের দো পেঁয়াজা, কাবাব, চিংড়ি মালাইকারি, ভাত, ডাল, পায়েস, পুডিং, কিছুই যেন বাদ দেয়নি। শিশির তো এত কিছু দেখে আশ্চর্যের শেষ সীমা নাই, কারণ এগুলো সব শিশিরের পছন্দের খাবার। তবে রেহানা বেগমই বলেছে বিন্দুকে এসব রাখতে। এদিকে সোহান তো রীতিমতো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, কারণ সে এত বাঙালি খাবার একসাথে কখনো দেখেনি। আচ্ছা, এত তাড়াতাড়ি এত কিছু কি করে রান্না করলো ম্যাম? আমাদের জানের কাছে এগুলো বাহাতের খেলা, বুঝলেন সোহান ভাই? হ্যাঁ, তাই তো দেখছি। শিশির ভেবেছে এত বছর পরে এসেছে, তার মা হয়তো তার জন্য সবকিছু রান্না করবে, কিন্তু না, সব রান্না একা হাতে করেছে তার মেঘবতী। শিশির একে একে সব খাবার মুখে নিতেই অবাক হয়, কারণ প্রত্যেকটা খাবারই অসম্ভব মজা হয়েছে। শিশির ভাবে আজকের দিনটা ওর অবাক আর মুগ্ধ হওয়ার জন্য খণ্ডিত হয়েছে, কারণ যে মেয়ে কখনো 1 গ্লাস পানি ফেলে খেতে পারতো না, কিন্তু আজ সে এসব ভাবছে। শিশির তখনই বর্ষা ভাইকে চুপ দেখে জিজ্ঞেস করে, ভাইয়া কি হলো, চুপ করে কেন? খাবার ভালো লাগেনি? বর্ষার কথা কানে আসতে এই বিন্দু এক পলক শিশিরের দিকে তাকায়। আমার মামুনির হাতে রান্না কখনো খারাপ হতেই পারে না, তবে বিলিতি লোকজনের কাছে ভালো নাও লাগতে পারে। আরে শিশির, সব একবার ট্রাই করে দেখো। অমৃতু, আরে আজ ডাইট পাইট ভুলে যাও, বিলেতে রান্নাই স্বাদ পাবে না। ভাইয়া কি হলো? অনেক মজা হয়েছে, আমি তো রীতিমতো শকড। কিন্তু ঋতু, কাউকে বলে দে আমি বিলেতে থাকি আর যেখানেই থাকি, নিজের দেশের কোনো কিছুই ভুলিনি। ছেলের কথায় আনোয়ার সাহেব মুচকে এসে আবারও খাওয়ায় মনোযোগ দিল। তখনই বিন্দুকে জাইমা বেগমের রুমে খাবার নিয়ে যেতে দেখে রেহানা বেগম বিন্দুকে বলে, হ্যাঁ রে মা, তুই বরং তোর দিদাকে খাইয়ে দিয়ে আয়, আমি ছোটর খাবারটা দিয়ে আসছি। আসলে রেহানা বেগম জানে এখন জাইমা বেগমের ঘরে বিন্দু গেলে ওকে অযথাই কথা শোনাবে। এভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে সোফায় বসে গল্প করছে, আর শিশির একে একে সকলকে তার আনা গিফটগুলো দিচ্ছে। বর্ষা ঋতু সবাই অনেক খুশি তাদের পছন্দের জিনিস পেয়ে। শিশির দূরে বিন্দুকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা বড় চকলেটের প্যাকেট নিয়ে ওর কাছে যেতে যেতে বলে, এই সবাই শোন, এখানে যতগুলো চকোলেট আছে সব জানের। মা, তোমার মনে আছে আমি চকোলেট না নিয়ে খালি হাতে বাড়ি ফিরলে সারাটা মুখ বাহার করে রাখতো? সে কি রাগ, আর সেই রাগ ভাঙাতে আবার বাহিরে গিয়ে চকোলেট আনতে হতো। শিশির এবার হেসে চকলেটের প্যাকেটটা বিন্দুর দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে, ধর, সব তোর। আমি চকলেট খাই না। এবার বিন্দু বর্ষাকে উদ্দেশ্য করে বলে, আপনি তুমি বরং এগুলো মিষ্টির জন্য তুলে রাখো, ও তো পছন্দ করে। বড় মা, আমার তো আর কাজ নেই, আমি রুমে যাচ্ছি। মুহূর্তে শিশিরের হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। চেয়ে রইল বিন্দুর যাওয়ার পানে। কষ্ট হচ্ছে, হ্যাঁ, শিশিরেরও কষ্ট হচ্ছে বিন্দুর এরকম আচরণে। আসার পর থেকে বিন্দু শিশিরের সাথে তেমন কথা বলেনি। 2-1বার চোখাচোখি হলেও সাথে সাথে বিন্দুর চোখটা সরিয়ে ফেলেছিল। বিন্দু তার রুমের সাথে থাকা ছোট্ট ছাদের উপরে বসে বসে ক্যালিগ্রাফি আঁকছে। তখনই রুমের দরজায় ঠক ঠক আওয়াজে পেছনে না ঘুরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে না দেখেই ভিতরে আসার অনুমতি দিল। বিন্দু ভেবেছিল ঋতু হবে হয়তো। বিন্দু তো নিজের কাজে ব্যস্ত, তাই ঋতু ভেবে মানুষটিকে বলে উঠল, কি রে, এখনো ঘুমাসনি? রিক ভাইয়া আসেনি তাই জেগে গেছিস নাকি মাথা ব্যথা করছে? আচ্ছা যা, আমার বিছানায় শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অপর পাশে মানুষটির সাড়া না পেয়ে বিন্দু চোখ মেলে উপরের দিকে তাকাতেই বলল, কি রে কি? আর কিছু বলতে পারলো না। সামনে শিশির দাঁড়িয়ে আছে, আর বিন্দু শিশিরকে দেখে একটু নয় অনেকটাই চমকে গেছে। এত রাতে শিশিরকে একদমই আশা করেনি। বিন্দু শুধু ভেবেই যাচ্ছে এত রাতে শিশির ওর ঘরে কি করছে। বিন্দু কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করে বসলো, আপনি এখানে? কেন আসতে পারি না? কোনো কিছু প্রয়োজন থাকলে বলুন, করে দিচ্ছি আমি। শিশির এবার একটা শ্বাস ছেড়ে বলল, না, আমার কোনো কিছু প্রয়োজন নেই। আমি তো দেখতে এলাম তোর ঘরটা। আচ্ছা, এই ছোট্ট কর্নারের ঘরটা কেন নিয়েছিস তুই? আমার ঘরটা তো অনেক বড়, সেটাই তো নিতে পারতি। আমি তো আর এখানে ছিলাম না। তাছাড়া আগে তো সব সময় বলতেই শিশির ভাইয়ার রুমটা চাই,
আমি শিশির ভাইয়ার রুমে থাকবো। বিন্দু এবার উঠে দাঁড়ায়, রেলিং এর পাশে গিয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলে, আমার বড় ঘরের প্রয়োজন নেই, আর তাছাড়া এই ঘরটার সাথে ছাদটা থাকায় আমার কাজ করতে সুবিধেও হয়। ও আচ্ছা, জান এতগুলো বছরে আমি যেই গিফটগুলো পাঠিয়েছি তোর জন্য, সেখান থেকে একটাও কেন নিসনি? বিন্দু এবার ভাবে যে শিশির কেন এসব জিজ্ঞেস করছে। বিন্দু ভাবনার মাঝে শিশির আবার জিজ্ঞেস করে, কি হলো চুপ যে? বিন্দু আগের মতো দাঁড়িয়ে শান্ত গলায় জবাব দিল, আমার যা প্রয়োজন নেই তা দিয়ে আমি কি করব? আমি ওসব সাজগোজের জিনিস ব্যবহার করি না, জুয়েলারিও তেমন পরি না, ওগুলো শুধু শুধু নষ্ট হতো তাই নেইনি। প্রয়োজনে এই কথাটার মানে কি জানিস? আমরা কি জীবনে সবকিছুই শুধু প্রয়োজনের হিসেবে গণ্য করি? অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি করি। বিন্দুর মুখে এরকম কাটকাট গলায় শক্ত কথা শুনে শিশির অনেকটাই অবাক হলো। এ কাকে দেখছি শিশির? এটাই কি তার সেই মেঘবতী, নাকি গম্ভীরতা ও কঠিনত্বে মোড়া অন্য কেউ? এসব কথার মাঝেই বিন্দুর কানে গাড়ি হর্নের আওয়াজ আসে। বিন্দু একটু নিচু হয়ে গেটের দিকে তাকাতেই বুঝতে পারে রিক এসেছে। বিন্দুর সাথে সাথে এই রুম থেকে বের হয়ে নিচে চলে আসে দরজা খুলতে। আসলে বিন্দু এক মুহূর্ত শিশিরের সামনে থাকতে চায় না, কারণ বিন্দু জানে বিন্দু নিজেকে সামলাতে পারবে না। অনেক কষ্টে শক্ত একটা খোলস পড়ে থাকে সব সময়। একমাত্র শিশিরের সামনে সে দুর্বল হয়ে পড়তে পারে। তাই যতটা সম্ভব বিন্দু শিশিরের থেকে দূরে থাকতে চায়। আজ বিন্দুর জায়গায় বর্ষাকে দরজা খুলতে দেখে ভ্রুকুচকে তাকায় রিক। কিরে, তুই এখানে কি করছিস? ঘুমাসনি? না, জেগেছিলাম, তাই ভাবলাম আমি দরজা খুলে দেই। ও কিরে, মাঝরাতে বাড়ি ফিরছিস যে? এতদিন পরে আমি এলাম, কই একটু বেরোবো তা না? আর বলিস না ভাই, পুলিশের যে চাকরি, রক্ত একেবারে পানি করে ছাড়ে। তোমরা আস্তে কথা বলো, বড় মা এখনই উঠে চলে আসবে। রিক ভাইয়া জানো, আজ বড় মাকে আপনি ম্যানেজ করেছে, বলেছে তোমার ফাদার ডেকেছে তাই আশ্রমে গিয়েছো। তাই নাকি? তা বুড়ি এত ভালো হলি কবে থেকে? মানে কি হয়েছে? আবার শুরু করো না দুইজন। রিক ভাইয়া হাত মুখ ধুয়ে নাও তো, খাবার দিচ্ছি। বনু, টেবিলের উপর রেখে দিতি, আমি গরম করে নিতাম। জান কোনোদিন এমনটা করেছে যে আজ করবে? আমার বোনকে আমি চিনি, তোকে পাকামি করতে হবে না। এরই মাঝে ঋতু কোথা থেকে মনমরা হয়ে ভাইয়ের পাশে এসে বসে। তখনই শিশির ঋতুর মাথায় হাত রেখে বলে, কিরে, আবার মুখ গোমরা করে আছিস কেন? তোর কি আবার ফলোয়ার কমে গেছে নাকি? না তো, বরং আরো বেড়েছে। তাহলে মুখটাকে কুতুম প্যাচার মতো করে রেখেছিস কেন? ভাইয়া, এমনিতেই আমার মনটা ভালো না, তার মধ্যে তোমরা এসব বলে যাচ্ছ। রিক এবার বোনের মাথায় হাত রেখে আদুরি গলায় বলল, কি হয়েছে বাচ্চাটার? মন খারাপ কেন? এমনি। আচ্ছা, ঘুরতে যাবি? না। মিনু রিকের প্লেটে খাবার বাড়ছিল। তখনই ঋতুর মুখ দেখে কি যেন একটা বুঝতে পারলো। বিন্দুর সাথে সাথে রিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিছু বলার ছিল। হ্যাঁ বল। এবার বিন্দু ঋতুর দিকে তাকিয়ে থেকে বলল, ডক্টর বাবু ফোন করেছিল, বললো কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে, তারপর সে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করবে। ঋতু মুহূর্তে অনেক খুশি হয়ে গেল। চোখে মুখে এর আধার ভাবটা কেটে গেল। ঋতুর এই অবস্থা দেখে বর্ষা আর বিন্দু মুচকে হাসলো। ডাক্তার বাবুকে? আরে আমাদের ফ্যামিলি ডক্টর, খুবই ভালো দক্ষ একজন মানুষ। দিদার ট্রিটমেন্টের ব্যাপারটা উনি হ্যান্ডেল করছে। ভাবছি দিদাকে বাইরের কোনো ডাক্তার দেখাবো। দিদার জন্য ডক্টর বাবুই বেস্ট, অন্য কোনো ডক্টরের প্রয়োজন নেই। শিশির বিন্দুর কথায় খানিকটা ফ্রুকুচকালো। আকাশে আধা চাঁদটি লুকিয়ে পড়ল ভোরের পূর্বে। আশেপাশে পাখিদের কিচিরমিচি ডাক শুরু হয়ে গেছে। আজানের মধুর ধ্বনির সাথে পাখিরাও জানান দিচ্ছে ভোরের পূর্বাভাস। বিন্দু নিত্যদিনের মতো উঠে নামাজ পড়ে আস্তে আস্তে সব কাজে লেগে পড়ে। বাড়ির একটা জিনিস সবাই খুব ভালো করে জানে, বিন্দু না থাকলে এই সংসারটা এক প্রকার অচল। এই বাড়ির প্রত্যেকটা মানুষ এই মেয়েটির উপর ভরসা করে সুস্থ ও শান্তি নিয়ে বেঁচে আছে। বিন্দু কোমরে ওড়না গুজে বসার ঘরটা গোছগাছ করছিল। ঠিক তখনই সদর দরজা দিয়ে শিশির ও সোহানকে ঢুকতে দেখল।
শিশির ও সোহান বিন্দুকে দেখে এক প্রকার ভূত দেখার মতো চমকে ওঠে। বিন্দু এদের দেখে খানিকটা ফুকুচকে থাকে, কেননা এখনো ঠিক করে ভোরের আলো ফোটেনি আর এরা দুজন কোথায় গিয়েছিল। তাছাড়া শিশিরে ফর্মাল গেটআপ দেখে আরো বেশি অবাক হয় বিন্দু। জান, তুই এত সকালে এখানে কি করছিস? আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠি। বিন্দুর ইচ্ছে করছিল শিশিরকে জিজ্ঞেস করতে যে এত ভোরে কোথা থেকে এলো, কিন্তু কি একটা ভেবে বিন্দু কিছুই জিজ্ঞেস করেনি, বরং যে কাজ করছিল সে কাজে মনোযোগ দিল। শিশির ভেবেছিল বিন্দুকে প্রশ্ন করবে যে ওরা কোথায় গিয়েছিল, কিন্তু বিন্দু কিছুই জিজ্ঞেস করেনি। দেখে শিশির একটা স্বস্তি শ্বাস ফেলল। এরই মাঝে সোহান একটা ব্যাককেল মার্কা হাসি দিয়ে বলে উঠল, স্যার ম্যাম, কিন্তু এই পোয়েমটাকে একদম সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। শিশির খানিকটা ভ্রু কুঁচকে সোহানের দিকে তাকালো। ওই যে আলি টু বেড অ্যান্ড অলি টু রাইস, ম্যাম আপনি যে এটা মেনে চলেন তা বোঝা যাচ্ছে। তবে ম্যাম দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু শরীর ভালো থাকে, যেমন মাথা ব্যথা কম হয়, মাইন্ড ফ্রেশ থাকে, খুব ক্ষুধা কম লাগে, পিপাসা কম পায়, আর মেজাজও ঠিক থাকে, মানুষ অনেক হাসি খুশি থাকে। তাই তো ম্যাম আমরা রাত জেগে কাজ করি। এই বলে সোহান আরেকটা হাসি দিল। শিশির এবার বিরক্ত নিয়ে একটা চ শব্দ করে সোহানের দিকে রাগে দৃষ্টিতে তাকায়। আরে এদিকে বিন্দু ভাবছে লোকটা কি মাথা খারাপ আছে, এসব কি বলছে। আসলে সোহান এখানে বিন্দুকে দেখে একটু ভয় পেয়েছে, কারণ ভাবছে হয়তো বিন্দু ওদের সন্দেহ করছে, তাই এসব উল্টাপাল্টা কথা বলছে। এবার বিন্দু চুপ না থেকে সোহানের কথায় উত্তর দিল, প্রথমত ভাইয়া আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কারোর শরীর খারাপ হয় না। গবেষণায় দেখা গেছে ভোরে ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকেন আর কাজের সময় নেন কম। ভোরে ঘুম থেকে উঠলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। যখন কেউ ভোরে ওঠেন তখন কাজের তাড়া স্বাভাবিকভাবেই কমে আসে, আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক আর শারীরিক জটিলতার শিকার হতে হয়। এছাড়া সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। এবার সোহান বিন্দুর কথা শুনে আবার বলে ওঠে, কিন্তু ম্যাম আমাদের তো রাতে কাজ করতেই বের হতে হবে, ঠিক বলেছি না স্যার? কেন? শিশিরের ইচ্ছে করছে সোহানকে মেরে ফেলতে। শিশির ভেবেছিল বিন্দু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে ও কিছু একটা বলে দেবে, কিন্তু এই সোহানটা সব কিছু ঘেটে খ করে দিল। শিশির আর কিছু না ভেবে বিন্দুকে উদ্দেশ্য করে বলল, অফিসের একটা এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল আর সেই জন্যই অনেক রাতে যেতে হয়েছে। শিশিরের কথা শুনে বিন্দু আর কিছু বলেনি, নিজের কাজে আবার মনোযোগ দেয়। ইউনাইটেড স্টেটের লাস ভেগাস শহরটার সাথে সবাই পরিচিত। কারো কারো কাছে এই শহরটা টাকার খনি, কারো কাছে অপকর্মের দুনিয়া, কারো কাছে রঙ্গমঞ্চ, আবার কারো কাছে বিলীনতার শেষ সীমানা। লাস ভেগাসের একটা 5 স্টার হোটেলে একজন লোক অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। পাশে বিদেশি একজন সুন্দরী রমণী। হঠাৎ করে ফোনের আওয়াজে লোকটির ঘুম ভেঙে যায়। বেডসাইডের পাশে থেকে ফোনটা তুলে কানে ধরতেই শুনতে পায়, স্যার, শিশির চৌধুরী বাংলাদেশে ফিরে এসেছে। আমি বাড়ির আশেপাশে থেকেই নজর রাখছিলাম, হঠাৎ দেখি বাড়ি থেকে বের হচ্ছে। আর স্যার, শিশির চৌধুরী আসার পরে বিন্দুকে আর বাড়ি থেকে বের হতে দেয়নি। অপর পাশ থেকে লোকটি কি বলল সেটা আর শোনা যায়নি। আচ্ছা স্যার, আপনি চিন্তা করবেন না, আমি প্রত্যেকটা মুহূর্তে খবরাখবর আপনাকে জানাবো। ছেলেটি ফোনটা কেটে দেওয়ার পর লোকটা একটা বাঁকা হাসি দিয়ে বলল, এবার তোমার সময় শেষ হয়েছে শিশির চৌধুরী, ওয়েট অ্যান্ড সি। আজকে রিক খুব তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়েছে। না নাস্তা করেছে আর না বর্ষার হাতে বানানো কফিটা খেয়েছে। এমনকি আজকে বিন্দুকেও বলে যায়নি। বর্ষা গুনে গুনে 18 বার ফোন দিয়েছে, কিন্তু ফোন ধরেনি। তারপর 2-3 ঘন্টা পরে বিন্দুর মোবাইলে একটা মেসেজ দিয়ে বলে একজনকে আনতে এয়ারপোর্টে গিয়েছে। বিন্দু ছাদে কাপড় মেলছে, আর রেলিং এর উপর ঋতু বসে বসে রোদে রাখা বয়াম থেকে আচার খাচ্ছে। আর এখানে বর্ষা রাগে ফুসছে আর পায়চারি করছে। শালা হনুমান বজ্জাত ফাজিল ছেলে কোথাকার, এমনি কি রাজকার্য করছে যে আমার ফোনটাও ধরতে পারছে না। দেখে নিস তোর কপালে বউ জুটবে না।
এবার ঋতু উচ্চস্বরে হেসে ফেলে। বিন্দু মুখ টিপে হাসছে। ওদের হাসি দেখে বর্ষা আরো রাগে ফুঁসছে। এবার ঋতু হাসি থামিয়ে বলল, হ্যাঁ, একদমই ঠিক বলেছ। তুমি আসলেই আমার ভাইয়ের কপালে জুটবে না। সব সময় তো নেগেটিভ কথা বললে হয় না, তাই না? তুই আর তোর ভাই দুটোতেই একরকম বদের হাড্ডি। লে হালুয়া, আমার উপর ভরকাচ্ছ কেন? দোষ করলো আমার ভাই আর মেজাজ আমার উপর ঝাড়ছ। তো কি করব? তোর ভাইকে ইমপ্রেস কিভাবে করব আইডিয়া দিবি তা না, সব সময় নেগেটিভ ভাবস ক্রিয়েট করিস। শোনো আপি, যতই কফি করে দাও, জামা কাপড় আয়রন করে দাও বা রাত জেগে ওয়েট করো, এসব চোখে পড়বে না আমার গম্ভীর ভাইয়ের। তো কি করব বল না। মনের কথা মুখে বলতে হবে। বিন্দুর কথায় দুজনেই অবাক ও আগ্রহ নিয়ে তাকায়। বিন্দু আগের মতো এই কাজ করছে। এবার বর্ষা অতিমাত্রায় এক্সাইটেড হয়ে বলে, প্রপোজ করব? ওরে বাবা, আমার অনেক ভয় লাগে। জান, তোর কেমন লেগেছিল? বর্ষার কথায় বিন্দুর হাত থেমে যায়। এক পলক শান্ত দৃষ্টিতে বর্ষার দিকে তাকায়। ততক্ষণে বর্ষাও বুঝতে পেরেছে যে ও কি বলে ফেলেছে। আস্তে করে বিন্দুর কাছে গিয়ে বর্ষা বিন্দুর হাত মুঠোয় নিয়ে বলে, আই এম সরি জান, আমি ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্লিজ কষ্ট পাস না, সরি। এবার বর্ষা কান ধরে পড়ল। বিন্দু বর্ষাকে এভাবে দেখে বর্ষার কান থেকে হাত নামিয়ে বলল, ওকে, তবে আমার থেকে আইডিয়া নিলে হিতে বিপরীতটাই হবে। বোনো, এভাবে বলিস না। তুই তো সব প্রবলেমের সলিউশন বের করে দিস। সব বিষয় আর এটা এক না। এক কাজ করো, ডক্টর বাবুকে জিজ্ঞেস করো, ওনার কাছে সব সমস্যার সমাধান আছে। ভেরি গুড আইডিয়া, আমি কল করি। এই শোন, ইদানিং তুই অব্র ভাইয়ের নাম শুনলে একটু বেশি লাফাস না? বিন্দু এবার একটা ব্যাককাল মার্কা হাসি দিয়ে বলল, কই না তো, আমি তো তোমার কথা ভেবেই বললাম। বিন্দু এবার কাজ শেষ করার পর চলে যাওয়ার সময় বর্ষাকে বলল, আপি, মনের কথা মনে রেখো না, বেলা শেষে পস্তাবে তুমি। মনের কথা মুখে আনতে শেখো, এতে যাই হোক নিজের উপর আফসোস হবে না। বিকেলের দিকে বিন্দু রান্নাঘরে বসে পায়েস রান্না করছিল। মূলত আজ বিন্দু অনেক খুশি সকালের ঘটনা নিয়ে। যেটা এতদিন ও করতে পারেনি সেটা এক নিমেষে শিরশির করে দিয়েছে। আসলে আজকে প্রতিদিনের মতোই বিন্দু নাস্তা নিয়ে ওর মায়ের ঘরে গিয়েছিল। আর প্রতিদিনের মতো আজও জায়মা বেগম বিন্দুর সাথে খারাপ ব্যবহার করে রুম থেকে বের করে দেয়। আর সবটা দেখে শিশে অনেকটাই আশ্চর্য হয়। কৌতূহল হয়ে মাকে জিজ্ঞেস করে, মা, ছোট মার কি হয়েছে, এমন বিহেভ করলো কেন? আর তাছাড়া আমি যতদিন ধরে এসেছি দেখেই যাচ্ছি ছোট মা কারোর সাথে কথা বলে না, নিজের রুমে একা একা থাকে। এমনকি আমাদের সাথেও সে খাবার খায় না। রেহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর ছোট আব্বু মারা যাওয়ার পর থেকে রুম থেকে বাইরে এসে কারোর সাথেই খাবার খায় না। আর এই যে ওর পরিবর্তন দেখছিস, ও এই কারণেই ছোট এমন হয়ে গেছে। আর জান, ও এতটা চেঞ্জ কি করে হলো? বাদ দাও, আগে নাস্তা করো। শিশিরের এবার সন্দেহ হলো ওর মা যে কথাটা এড়িয়ে গেল এটাও বুঝতে পেরেছে। আচ্ছা, আমি ছোট মাকে নিয়ে আসছি। আজ ছোট মা আমাদের সাথে নাস্তা করবে। ছেলের কথায় খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল ছেলে যাওয়ার দিকে। রেহানা বেগম তখনই বিন্দুকে এবং বাড়ির সবাইকে ডাক দিয়ে বলল এ কথা। কিছুক্ষণ পর শিশির জায়মা বেগমকে হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে এসে বসালো। আর শিশির সে বসলো। জায়মা বেগমকে বলল ওকে খাইয়ে দিতে। জায়মা বেগমও হাতে তুলে শিশিরকে খাইয়ে দিতে লাগলো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। আর বিন্দু পেছনে দাঁড়িয়ে আর চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। তবে চোখে আজকে আনন্দের জল, কারণ যেই কাজটা গত 5 বছর ধরে বিন্দু করতে পারেনি সেটা আজ শিশির নিজে করে দেখিয়েছে। খাওয়ার মাঝে শিশির সঙ্গে সঙ্গে বিন্দুর দিকে তাকালো। আর বিন্দু তখনই চোখের জল আড়াল করার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। শিশির তার আগেই দেখে নিয়েছে। বিন্দু আরেকটা জিনিস খেয়াল করলো, আজ তার মায়ের মুখে হাসি রয়েছে। এত কিছু ভাবনার মাঝে শিশির বিন্দুকে ডাকলো খেতে বসার জন্য। বিন্দু এগিয়ে এলো হাসি মুখে। তখনই জায়মা বেগম বলে উঠল, ওর এখানে বসতে হবে না, ও পারে খেয়ে নেবে, আগে সবাইকে সার্ভ করুক। বিন্দুর হাসি মুখটা মলিন করার জন্য এই কথাটুকুই যথেষ্ট ছিল। সে তো ভুলেই গিয়েছে তার মা বলেছিল তার কোনো যোগ্যতা নেই সকলের সাথে বসে খাবার খাওয়ার।
না, আমি খাবার সার্ভ করছি আজকে। কেন তুমি করতে যাবে? ও সারাদিন কি করে, এটুকু করতে পারছে না? বড় মা তুমি বসে যাও, আমি করছি। তাছাড়া আমার একটু খিদে নেই এখন। শিশির কিছুই বুঝতে পারছে না ছোট মা কেন বিন্দুর সাথে রুট ব্যবহার করে। তার মানেটা আজও বুঝতে পারছে না শিশির। আগে তো নিজে বিন্দুকে মুখে তুলে খাইয়ে দিত, আর আজ এসব কেন বলছে? একটাই জিনিস সবচেয়ে বেশি ভাবাচ্ছে শিশিরকে। বিন্দু ভাবনা থেকে বেরিয়ে আসে। যত যাই হয়ে যাক, এটা ভেবে এইটুকু তো শান্তি পাচ্ছে যে ওর মা আজ সবার সাথে বসে একসাথে খেয়েছে, গল্প করেছে। সবচেয়ে বড় কথা, আজ ও মায়ের মুখে হাসি দেখেছে। এর চেয়ে বড় কিছু ওর জন্য আর হতেই পারে না। মা, ও মা, পায়েস রান্না করছো নাকি? ঘ্রাণে সারা বাড়ি মোমো করছে। আর কতদিন তোমার হাতে? আর কিছু না বলে থেমে যায় শিশির, কারণ রান্নাঘরে বিন্দু রান্না করছিল প্রতিদিনের মতোই, কোমরে ওড়না পেঁচানো আর লম্বা বেরুনিটা কোমর ছড়িয়েছে। শিশিরের ইচ্ছে করলো বেরুনি একটু টেনে দিতে, ঠিক আগে যেমনটা করতো, কিন্তু ওকে এক অদৃশ্য বাধা সব সময় আটকালো। ও, তুই এইখানে? আমি ভাবলাম মা হয়তো। মায়ের হাতে অনেক দিন পায়েস খাই না, বেশি করে কাজু কিশমিশ দিয়ে। বিন্দু শিশিরের কথা শুনে কিছুই বলল না। ও শিশিরকে অনেক আগেই দেখেছে। মাকে তো বলেছিলাম বানিয়ে খাওয়াতে। আপনি গিয়ে বসেন, আমি নিয়ে আসছি। পায়েস রান্না হয়ে গিয়েছে। শিশির একটা মুচকি হাসি দিয়ে সোফায় গিয়ে বসলো। বিন্দু ট্রেতে করে সকলের জন্য পায়েস নিয়ে বসার ঘরে গেল। বর্ষা ঋতু, মিষ্টি, ছোট ফুপা, পিপি, শিশির, সোহান সবাই আছে সেখানে। সবাই বিন্দুর হাতের পায়েস খেয়ে অনেক প্রশংসা করলো। তখনই হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো, আর বিন্দুকে দরজাটা খুলে দিল। সামনে একটা মেয়েকে পুলিশ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতে দেখে ফুকুচকাল বিন্দু। কাকে চাই? তখন মেয়েটির পেছন থেকে রিক এসে বলল, আর যান, ভেতরে তো আগে যেতে দে। বিন্দু সাইডে সরে দাঁড়িয়ে ওদের ভেতরে আসতে দিল। রিকের সাথে একটা মেয়েকে দেখে সবাই অবাক হলো, কারণ মেয়েরা এক প্রকার রিকের কাছে অ্যালার্জি বলা চলে। কখনো সোজা মুখে কোনো মেয়ের সাথে কথা বলে না, যতটা সম্ভব দূরে দূরেই থাকে। কিন্তু আজ একটা মেয়েকে সাথে নিয়ে এসেছে। বর্ষার কেন জানি না এই ব্যাপারটা একেবারেই হজম হলো না। এরই মাঝে ঋতু বিন্দুর কানে ফিসফিস করে বলল, বনু, কেসটা কি বলতো? তুই যেখানে আমিও সেখানে, আমি কি করে বলবো কেসটা কি? এই বনু, ওপির দিকে একটু তাকা না, দেখ কিভাবে তাকিয়ে আছে। ঋতু, কোনো গন্ডগোল হবে না তো? নির্ঘাত হবে। তুই পজিটিভ কিছু বলতে পারিস না? এদিকে সকলের এরকম দৃষ্টি দেখে রিক সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই ওকে দেখে এভাবে অবাক হচ্ছ কেন? আরে হব না ভাইয়া, আমরা তো এটা স্বপ্ন কল্পনা করিনি। মানে? না, কিছু না। আচ্ছা, আমি সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে আমার জুনিয়র ধীরা। ওর পুলিশ ট্রেনিংটা আমি নিয়েছিলাম। ঢাকায় 3 মাস জব করার পর এখন চট্টগ্রামে ট্রান্সফার হয়েছে ওর। জানো তো তোমরা, এত অল্প বয়সে একজন ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রেভ পুলিশ অফিসার হচ্ছে ধীরা। স্যার, আপনি এবার বেশি বলছেন। তেমন কিছুই না। এবার শিশির উঠে এসে রিকের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, ও, এই জন্য সকাল সকাল বের হয়েছিলি তুই আজ, তাও একটা মেয়ের জন্য? বাহ বাহ, এত প্রশংসা! কিরে ভাই, কি চলছে? রিক এবার বিরক্তি নিয়ে বলল, এই তুই থামবি? আমি তোর মতো লেডি কিলার রোমিও না। এবার রিক ধীরাকে উদ্দেশ্য করে বলল, ধীরা, এই হচ্ছে আমার পুরো পরিবার, আর ওই যে আমার ছোট বোন ঋতু। হ্যালো ঋতু। হাই। আমি সবার কথাই রিক স্যারের মুখে শুনেছি। বলা যায় আমি সবাইকেই মোটামুটি চিনি। এবার রিক ধীরাকে বিন্দুকে দেখিয়ে বলল, ধীরা, এটা আমার বোন বিন্দু। ধীরা অনেকটা আগ্রহ নিয়ে বিন্দুর কাছে গিয়ে বলল, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল আমার। কত কথাই না শুনেছি স্যারের মুখে আপনার বিষয়ে। বিন্দু কিছুই বলল না, বরং বর্ষার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। বর্ষা এক দৌড়ে উপরে চলে গেল। ধীরা সহ সবাই হতবাক হয়ে চেয়ে রইল। আপি, তুমি কি পাগল হইছো? তখন থেকে কেঁদে যাচ্ছ। আচ্ছা, ভাইয়া কি বলেছে যে এটা ভাইয়ের গার্লফ্রেন্ড? তোর ভাই বাকি কি রেখেছে? জীবনে তো কখনো কোনো মেয়েকে সহ্যই করতে পারতো না, আর এখন একটা মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। এই বলে বর্ষা আবারও কাঁদতে শুরু করে। বিন্দু এবার বর্ষার চোখ মুছিয়ে দিয়ে বলে,
আপনি কি হচ্ছে বলো তো? কান্না বন্ধ করো, সবসময় নেগেটিভটা ভেবে নাও তুমি। আচ্ছা, আমরা যা ভাবছি তা তো নাও হতে পারে, তাই না? হ্যাঁ, সেটাই তো বলছি। তাহলে কেন এত প্রশংসা করছিল ওই মেয়েটার? আপি, কেউ কারোর প্রশংসা করলে তো তাই বলে এটা না যে তাদের কোনো সম্পর্ক আছে। তুই আজ এত পজিটিভ কথা বলছিস কেন? তুই তো বলতি তোর ভাই কখনো আমাকে পছন্দ করবে না, আমি তোর না হওয়া ভাবি। খুশি হয়ে যা, তোর ভাই অন্য একটা মেয়েকে নিয়ে এসেছে তোর ভাবি করার জন্য। ঋতু এবার বর্ষাকে জড়িয়ে ধরে বলল, আপি, তুমি জানো আমি তোমাকে কতটা লাভ করি? তুমি কি করে ভাবলে আমি অন্য কাউকে ভাবি হিসেবে মানবো? আমার রাগী ভাইটার জন্য তুমিই বেস্ট। তোমার জায়গা অন্য কাউ নিতেই পারবে না। রাত 8টার সময় বাসায় ফিরল শিশির। আজও দুটো নরকিটকে নৃশংস মৃত্যু দিয়ে এসেছে। একজন ধর্ষক ছিল, আরেকজন নারী পাচারকারী। শিশিরের মতে তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই এই পৃথিবীতে। আর শিশির তার এই কাজের জন্য বিন্দু পরিমাণও অনুতপ্ত নয়। বাড়ির লোকের কাছে শিশির যতটা সন্তুষ্ট, একজন মাফিয়া কিং হিসেবে ততটাই হিংস্র। শিশিরকে অসময়ে বাড়ি ফিরতে দেখে তার বাবা বলে ওঠে, রেহানা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো রাত করে ইদানিং কেন বাড়ি ফিরেছে। মা, আমার কিছু কাজ ছিল আর আমি সেজন্যই গেছিলাম। তোমরা বাপ ছেলে মিলে না আমাকে পাগল করে ফেলবে। কি ছেলে মানুষই করছো দুজনে, যখন তখন একে ওকে টার্গেট করে কথা বলো। তুমি জিজ্ঞেস করো যে এত রাত করে বাড়ি ফেরা কেন হচ্ছে, আর কিসের কাজ এখানে ওর। আমার অফিসে কিছু কাজ ছিল আর আমি আমার অফিস বিডিতে ট্রান্সফার করেছি। মানে কি দেশে থেকে যাওয়ার প্ল্যানিং হচ্ছে নাকি? নিজের বাড়ি পরিবার রেখে দূরে থাকতেই বা কেন যাব? নাকি আমি বাংলাদেশে এসেছি এটা কারো পছন্দ হচ্ছে না? আনোয়ার সাহেব মনে মনে অনেকটা খুশি হয়েছে, কারণ তার ছেলে এখন থেকে তার চোখের সামনে থাকবে। মুখে প্রকাশ না করলেও সে সবসময় চাইতো তার ছেলে তার কাছেই থাকুক। এদিকে রেহানা বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আর থামবি তোরা বাবু, আমি অনেক খুশি হয়েছি। আমার বাবা তো আমার কাছেই থাকবে এখন থেকে। তুই জানিস তো তোকে ছাড়া আমাদের থাকতে কতটা কষ্ট হয়েছে। দেখি চোখ মোছো মা, একদম কাঁদবে না। আমি তো এখন থেকে তোমার কাছেই থাকবো। বিন্দু ডাইনিং টেবিলে খাবার দিচ্ছিল। শিশির এক পলক তাকে ফ্রেশ হতে উপরে চলে গেল। সকলে একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। বিন্দু সবাইকে সার্ভ করছে। ঠিক তখনই আনোয়ার সাহেব কিছু কথা তুলল। বলছি রেহানা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো, বয়স তো কম হচ্ছে না, বিয়েটা কবে করবে? এখনো সময় হয়নি। তাছাড়া সব ভাইয়ের দায়িত্ব থাকে বোনের বিয়েটা আগে দেওয়ার। বুড়ি আর জানের কথা তোমার ভাবতে হবে না। বাবার কথা শুনে শিশির বাবার দিকে তাকায়। ও তো বোন বলতে শুধু বর্ষাকে বুঝিয়েছে। বিন্দুর বিয়ে তো স্বপ্নেও ভাবতে পারে না। সময় হলে সব হবে। এমন তো নয়, পাত্রী খুঁজতে হবে। তাছাড়া রাইমাই বা কত অপেক্ষা করবে। এবার আনোয়ার সাহেবের কথা কানে আসতেই শিশিরের খাওয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে চোখ তুলে বিন্দুর দিকে তাকায়, কিন্তু বিন্দুর ভাবভঙ্গিমার কোনো পরিবর্তন নেই। সে নিজের মতো করে কাজ করেই যাচ্ছে। হ্যাঁ আব্বু, মেয়েটা কতদিন আমার জন্য অপেক্ষা করবে বলো তো? আমাদের বিয়েটা তো আগে থেকেই ঠিক হয়ে আছে। এবার তো তোমাদের সংসার শুরু করা উচিত। দাদুভাই, বিয়েটা করে ফেলো, আমি বা আর কদিন আছি। মা, কেন এসব বলছেন বলেন তো? শেষে এবার একটা শ্বাস ফেলে বলতে শুরু করে, তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে রাইমার বিয়েটা হচ্ছে না। মানে? শিশির বিন্দুর দিকে দৃষ্টি স্থির রেখে বাবাকে উদ্দেশ্য করে বলল, রাইমার সাথে আমার সম্পর্কটা আরো 3 বছর আগেই ভেঙে গেছে। শিশিরের কথায় সবাই অবাক হয়ে শিশিরের দিকে তাকালো। সাথে বিন্দু অবাক হয়ে শিশিরের দিকে একবার তাকাতেই চোখাচোখি হলো। কি বলছিস এসব? ঠিক বলছি। এসব কিছু আমাদের আগে কেন জানাওনি? আর তাছাড়া খানো আমাকে কিছু বললো না। তারাও হয়তো কিছু জানে না। যা হয়েছে একদম ঠিক হয়েছে। ওই মেয়েকে আমারও একদম পছন্দ না। রেহানা, বাজে কথা বন্ধ করে তোমার ছেলেকে জিজ্ঞেস করো কেন এসব করেছে। আব্বু, এমন কি হয়েছিল যার জন্য তোমরা এত বড় সিদ্ধান্ত নিলে? ও মোটেও ভালো মেয়ে নয়। আমি প্রথমে বুঝতে পারিনি। আমি যাওয়ার কিছুদিন পরে যখন ও লন্ডনে যায় তখন সব ঠিকই ছিল। ও সেখানে ওর ফুপ্পির বাসায় থাকতো।
হঠাৎ করে আমার মনে হলো কেমন জানি আমাকে ইগনোর করছে। ফোন দিলে ফোন ধরছে না, ঠিক করে কথা বলছে না, দেখা করতো না, হাজারটা অজুহাত দিত, কিন্তু তেমন একটা পাত্তা দেইনি। হঠাৎ আমি একদিন ওর ফুপির বাসায় যাই, আর সেখানে গিয়ে ওর ফুপাতো ভাইয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখি। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে আরো খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আরো অনেক ছেলের সাথে ওর সম্পর্ক ছিল। তবে একটা বিষয়ে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হই। সেটা আবার কি? রায়মা ভূষণের মামাতো বোন। হোয়াট? তুই আগে এসব বলিসনি কেন বলতো? কি বলতাম, আমি নিজেই তো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তার মানে ওই ঘটনার সাথে রায়মা জড়িত? মেবি। আর যদি ও ওই ব্যাপারের সাথে জড়িত থাকে তাহলে ওর এখনো শাস্তি পাওয়া বাকি আছে। এবার তোমরাই বলো, আমি কি করে এমন একটা মেয়েকে বিয়ে করব? বাড়ির সবাই সবকিছু শুনে হতভম্ব হয়ে রইল। কেউ কল্পনাও করতে পারেনি রাইমা মেয়েটা এতটা বাজে হবে। তবে রেহানা বেগম খুশি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে এমন একটা মেয়ের থেকে তার ছেলেটা রেহাই পেয়েছে। শিশির আবারও বিন্দুর দিকে তাকালো। বিন্দু যেন মূর্তি ন্যায় দাঁড়িয়ে আছে। কি করে এত বড় একটা ভুল হলো আমাদের? ভুলটা আমার হয়েছে, যাকে বিশ্বাস করার কথা ছিল তাকে করিনি, তাই সব কিছু আমার সাথে হয়েছে। এই বলে শিশির আর অন্য কিছুর দিকে না তাকিয়ে খাবার ছেড়ে হনহনিয়ে উপরে চলে যায়। আজ বর্ষা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। বিন্দু আর ঋতু অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে, কিন্তু বর্ষা কিছুই বলছে না। আপি এবার মাথা ব্যথা করবে, কি হয়েছে বলো তো? আপি দেখো, তোমার চোখে পানি একদম ভালো লাগে না আমাদের। এই তো খুব খুশি মনে রিক ভাইয়ার জন্য খাবার নিয়ে গেলে থানায়, তাহলে এখন আবার কাঁদতে কাঁদতে কেন ফিরলে? কি হয়েছে আপি, কিছু তো বলো। আচ্ছা, রিক ভাইয়া কি কিছু বলেছে? বর্ষা এবার আরো জোরে কেঁদে ফেলে। আসলে আজ বর্ষা নিজের হাতে রান্না করে রিকের জন্য থানায় খাবার নিয়ে যায়। বর্ষা রান্না বানায় তেমন ভালো নয়। বিন্দুকে জিজ্ঞেস করে করেই রিকের পছন্দের খাবার রান্না করেছে আজ। কিন্তু থানায় যাওয়ার পর এমন কিছু দেখবে সে কখনো ভাবতে পায়নি। থানায় যাওয়া মাত্রই রিক ধীরাকে খুব ঘনিষ্ঠ মুহূর্তে দেখে বর্ষা। আসলে বর্ষা যখন রুমে ঢুকে তখন দেখে ওরা দুজন কিস করছিল। এই দৃশ্য দেখার পর বর্ষার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। বর্ষা সবটা মনে পড়তে আবারও বিন্দুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ঋতু আর বিন্দু তো হতভাগ, ওরাও বুঝতে পারছে না যে এমন কি হলো যে এইভাবে কাঁদছে। আপনি কি হয়েছে না বলে সমস্যার সমাধান করবো কি করে? আর কোনো সমস্যা নেই রে জান। মানে আপনি প্লিজ তুমি কান্না বন্ধ করো, সবটা খুলে বলো। আমি যখন খাবার নিয়ে রিকের কেবিনে ঢুকি তখন দেখি ওরা দুজন দুজনকে কিস। ব্যাস, বর্ষায় কিছু বলতে পারে না, সাথে সাথে আবারও জোরে জোরে কাঁদতে শুরু করে। বিন্দু আর ঋতু তো আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছেছে, কারণ কেউ ভাবতেও পারে না ওদের ভাই এরকম একটা কাজ করতে পারে। এবার বিন্দুর বেশ ভয় হচ্ছে বর্ষাকে নিয়ে, কি করে সামলাবে ওকে। আপি তুমি টেনশন করো না, অভ্র ভাই এসে সব ঠিক করে দিবে। ঋতু মুখে অভ্রের নাম শুনে বিন্দুর টনক নড়ে। সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে অভ্রকে কল করতে থাকে, কিন্তু অভ্রের কল কিছুতেই কানেক্ট হচ্ছে না। ডক্টর বাবু কোথায় আপনি? এখন যে খুব দরকার আপনাকে। এবার বিন্দু একটা মেসেজ করে ফোনটা রেখে দেয়। সন্ধ্যায় রিক আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে বিন্দু ঋতুর ওর সাথে ঠিক করে কথাই বলছে না আজ। আর বর্ষাকেও একটা বারের জন্য দেখেনি। বিন্দুর কাছে রান্নাঘরে যে কফি চায় রিক। বিন্দু শুনেছে ঠিকই, কিন্তু কিছুই বলেনি। আর সেখানে রেহানা বেগম থাকায় কিছু জিজ্ঞেসও করতে পারেনি। জান, আমায় কফিটা দে, আমি দিয়ে আসছি। আপনি তোমার যেতে হবে না। বর্ষা এবার কফি ট্রেটা হাতে নিয়ে ছোলো ছোলো চোখে বিন্দুর দিকে তাকিয়ে পড়ল। আমি তোর মতো ভুলটা করব না জান। ব্যাস, বিন্দু আর কিছুই বলতে পারেনি। কফি নিয়ে রিকের রুমের বাইরে দাঁড়িয়ে আছে বর্ষা। দরজা নক করতে রিক ফাইল থেকে চোখ তুলে দরজা থেকে তাকালো। ভেতরায়। বর্ষা গুটি গুটি পায়ে ভেতরে গেল। রিক বর্ষার দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। মুখটা মলিন, চোখ দুটো ফোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে কান্নাকাটি করেছে। কিরে, মুখ চোখের এই অবস্থা কেন? কি হয়েছে? আপনার কফি। কিছু বলবি? বর্ষা কিছু বলতে যাবে ঠিক তখনই রিকের মোবাইলটা বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে ধীরা নামটা দেখি বর্ষা মুহূর্তেই মাথাটা থক করে গরম হয়ে যায়। সাথে সাথে এই মোবাইলটা ছিনিয়ে নিয়ে সজোরে মেঝেতে আছাড় মারে। রিক হতভম্বের মতো তাকিয়ে থাকে মেঝেতে পড়ে থাকা তার ফোনের টুকরোগুলোর দিকে।
সব সময় ওই মেয়ের সাথে এত কি? হ্যাঁ, কি আছে ওই মেয়ের মধ্যে? তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? আর এটা কি করলি তুই? বেশ করেছি। আচ্ছা বলুন তো, ওই ধীরা মেয়েটার মাঝে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? কি এমন আছে যার জন্য আপনি ওকে কিসছি? রিক তো বর্ষার কথায় পুরো অবাক। এরই মাঝে বর্ষা চিৎকারের আওয়াজ শুনে বিন্দু আর ঋতু এসে পৌঁছেছে রিকের ঘরে। কি সব বলছিস আবল তাবল? আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি সত্যিই কখনো বোঝেননি আমি কি চাই? কেন আমি আপনার পেছনে পেছনে ঘুরঘুর করি? কেন আপনার সব কাজ করে দিতে চাই? কেন আমি আপনাকে বিরক্ত করে রাগাই? কেন জানের সাথে রাত জেগে আপনার জন্য অপেক্ষা করি? কিছুই বোঝেননি আপনি? রিকের মাথাটা রাগে এবার ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলল, কি বুঝবো বল, কি বুঝবো? ভালোবাসি আমি আপনাকে, বুঝেছেন আপনি? আজ থেকে না, অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর আগে থেকে আমি আপনাকে ভালোবাসি। ব্যাস, রিকের মাথাটা আরো গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে বর্ষার গাড়ি চর মেরে বসে। বিন্দু আর ঋতু এখনো বুঝতে পারছে না কি হচ্ছে এসব। আমার চোখের সামনে থেকে যা, বেরিয়ে যা আমার রুম থেকে। গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল বর্ষা। রিকের এমন আচরণে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, দৌড়ে বেরিয়ে গেছে এই রুম থেকে। ভাইয়া, তুমি অনেক বড় ভুল করলে আজ। রিক ধপ করে বিছানায় বসে পড়ে, মাথা নিচু করে। বিন্দু এগিয়ে এসে রিকের মাথায় হাত রাখে। রিক সঙ্গে সঙ্গে বিন্দুর দিকে চোখ তুলে তাকায়। জানো তো ভাইয়া, আমরা এমন কিছু কাজ করে ফেলি যার জন্য আমাদের সারা জীবন পস্তাতে হয়। হয়তো কাউকে কষ্ট দিয়ে, কারো মনটা ভেঙে দিয়ে, বা কাউকে ভালোবেসে, অথবা নিজের মনের অনুভূতিগুলো কাঙ্ক্ষিত মানুষটার সামনে প্রকাশ করে হলেও মনে হয় ভুল করেছি। জীবনের একটা সময় হয়তো মনে হয় আমার এটা করা উচিত হয়নি। কি বোঝাতে চাচ্ছিস? আমি তোমাকে কিছুই বোঝাতে চাচ্ছি না ভাইয়া। আমার চাইতে বেশি ভালো করে তুমি মানুষ চেনো, দিন দুনিয়া খুব ভালো করেই চেনো তুমি। আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি, এমন কিছু করো না যার জন্য পরে হয়তো পস্তাতে হয়। ব্যাস, এইটুকু বলেই বিন্দু ঘর থেকে চলে যায়। বিন্দুর এই কথাগুলো আরেকজন মানুষও সবটা শুনেছে। আসলে রিকের ঘর থেকে বর্ষাকে দৌড়ে যেতে দেখে শিশির কৌতূহল নিয়ে রিকের রুমের দিকে আসছিল। আর ঠিক তখনই বিন্দুর এই কথাগুলো শুনতে পায়। বিন্দুর কথা শুনে শিশিরের বুকটা মোচড়তে ওঠে। আবার তাকে সেই অনুতপ্ততা গ্রাস করে। শিশির তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকে আনমনেই বলতে থাকে, তুমি কোনো ভুল করোনি মেঘবতী, ভুলটা তো আমি করেছি। তোমাকে প্রত্যাখ্যান করাটা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আর আজ দেখো, আমি নিজ থেকে ভুলটা করে সেই নরক যন্ত্রণায় জ্বলছি। আমি কি করব বলো? মিথ্যা দিয়ে তো আমার দু চোখ ঢাকা পড়েছিল, আর সেই কারণে তোমাকে এতটা কষ্ট দিয়েছি। তুমি যে আমার দেয়া কষ্টে ব্যথিত হয়েছ তা তোমার প্রত্যেকটা পরিবর্তনশীলতায় লক্ষ্য করেছি আমি। আনমনে কথাগুলো বলতে বলতে শিশিরের চোখের কোণে পানি জমে যায়। শিশির আলতো হাতে ফের পানি মুছে আবারও বলে, আর কষ্ট পেতে দিব না তোমায় সোনা। তোমার সব দুঃখ কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিব। ভালোবেসে ফেলেছি যে মেঘবতী, নিজের অজান্তে অনেকটা ভালোবেসে ফেলেছি। এদিকে বর্ষার চোখে যেন আজ রাগ চলচল করছে। বিন্দু আর ঋতু ভেবেছিল রিকের আচরণের পর বর্ষা হয়তো পিছিয়ে যাবে, কিন্তু না, বর্ষা আরো যে দেখিয়ে বলছে যতবারই রিক ফিরিয়ে দিক না কেন বর্ষা ততবারই ওর কাছেই যাবে। এই দুইটা দিন বর্ষা রিককে অনেক জ্বালিয়েছে, সময় অসময়ে ফোন দিয়ে বিরক্ত করেছে, আবেগমাখা কিছু লাইন লিখে পাঠিয়েছে ইনবক্সে, কখনো কখনো এটা ওটার বাহানা করে রিকের রুমেও গিয়েছে। আর রিক এদিকে রেগে অনেক কিছু শুনিয়েও দিয়েছে। বিন্দু আর ঋতুর কথা একদমই শুনেনি বর্ষা। ওরা দুজন খুব ভালো করেই বুঝতে পারছে যে ব্যাপারটা আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা দুজন কোনো কুলকিনারা পাচ্ছে না, কিভাবে কি করবে। বিন্দু অভ্রের সাথে কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছে না। ঋতু একবার বলেছিল যে শিশিরকে জানানোর কথা, কিন্তু বিন্দুর চোখ রাঙানো দেখে চুপ করে যায় ঋতু। আজ ছুটির দিন, বলা যায় সকলেই বাড়িতে আছে। পিপিরা 2 দিন হলো তাদের বাড়িতে ফিরে গেছে। আজ বর্ষা বিন্দুর সাথে মিলে বাড়িতে রিকের পছন্দের সব খাবার রান্না করেছে। শুধু তাই না, রিকের পছন্দের কালারের একটা শাড়িও পরেছে। বিন্দু আর রেহানা বেগম বাদে সবাই একসাথে খেতে বসেছে আজ। শিশির খাওয়ার সময় বর্ষার মাথায় টোকা দিয়ে বলল, কিরে বেতনি, এত সেজে গুজে কোথায় যাবি?
আহ ভাই, সাজুগুজু করলেই কি কোথাও যেতে হবে নাকি? না তা না, বাড়িতে তো কোনো অকেশন নেই, তাহলে শুধু শুধু কেন এত সাজগোজ? শাড়ি কি ব্যাপার বলতো? বর্ষা রিকের দিকে এক পলক তাকিয়ে বলল, কিছু না। মা, তোমার মেয়ের বিয়ের সময় হয়ে গিয়েছে বুঝলে। ভাইয়া? সবাই খুনসুটি দেখে হেসে দিল, কিন্তু রিক এক মনে খেয়েই যাচ্ছে, এদিক ওদিক একবারও তাকায়নি। রিকের এমন ভাবভঙ্গিমা দেখে বিন্দু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। খাওয়ার সময় হঠাৎ ঋতুর পায়ে কিছু অনুভব করলো, মনে হচ্ছে কেউ পা দিয়ে স্লাইড করছে। ঋতু সবার দিকে একবার করে তাকালো, এই কাজটা কে করছে তা মাথায় ঢুকছে না, কারণ এখানে কেউ এমন নেই যে এরকম কিছু করবে তার সাথে। তখন ঋতুর চোখ বর্ষার দিকে পড়ল। বর্ষা তার ভাইয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ঋতু আর বুঝতে বাকি রইল না এই কাজটি কার। ঋতু নিজের কপালে চাপড় মেরে মুখটা একটু এগিয়ে নিয়ে ফিসফিস করে বর্ষাকে বলল, আপনি এটা আমার পা, তুমি ভাইয়ার পা মনে করে আমার পায়ে স্লাইড করছো। বর্ষা এবার তাড়াহুড়া করে পাটা সরিয়ে ফেলে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের ঘরে চলে যায়। বর্ষাও নিজের ঘরে যাচ্ছিল, হঠাৎ করে হাতে হ্যাঁচকা টান অনুভব করলো। কেউ একজন তাকে টেনে একটা জায়গায় নিয়ে গেল। বর্ষা প্রথমে ভয় পেলেও পরে রিককে দেখে একটা শ্বাস ফেলে। রিক বর্ষাকে টেনে তার ঘরে নিয়ে এসেছে। রিকের চোখ দুটো অসম্ভব ধরনের লাল হয়ে আছে। বর্ষা রিকের এই অবস্থা দেখে একটা শুকনো ঠোক গিলে কিছু বলতে যাবে, ঠিক তখনই রিক বাহু চেপে দেয়ালের সাথে আটকে নেয়। একটা কথাও বলবি না। কি ভেবেছিস ডাইনিং টেবিলে যা হয়েছে আমি কিছু জানি না? সবটা শুনেছি আমি। আর কতটা নির্লজ্জ বেহায়া হবি তুই? এত কিছু বলি, এতটা অপমান করি, তবুও বারবার এই মুখটা আমার সামনে নিয়ে আসিস কেন? ছেলেদের গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে তাই না? ভাইয়া চুপ, একদম চুপ। এতই যখন শরীরের জ্বালা, তাহলে রাস্তায় নেমে পড়, অথবা নষ্ট করিতে যা, অনেক খদ্দের পাবি। কিন্তু আমার সামনে এই মুখটা নিয়ে আর আসবি না, ঘৃণা হয় আমার। ব্যাস, বর্ষার সব স্বপ্নগুলো ভেঙে দেওয়ার জন্য এবং পুরো দুনিয়াটা ওলটপালট করে দেওয়ার জন্য এই নোংরা কথাগুলোই যথেষ্ট ছিল। রিকের কথায় বর্ষা হতভম্ব। বর্ষা বুঝতে পারছে না তার ভালোবাসার মানুষটা তাকে এতটা নোংরা কথা কিভাবে বলতে পারে। সে তো শুধু ভালোবেসেছে। রিক বর্ষাকে একটা ধাক্কা দিয়ে চলে যাবে, ঠিক তখনই বর্ষা নিজেকে অনেক কষ্টে সামলে বলে, আপনি ভাববেন না আর কখনো আপনার সামনে আসবো না, আপনাকে বিরক্ত করবো না। শুধু একটা সত্যি কথা বলবেন তো? আপনার কি সত্যি আমাকে এতটা নিচু মনে হয়? আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আপনি আমার সম্পর্কে এমন ধারণা পোষণ করেন। এইটুকু কথা বলেই বর্ষা এক দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। বর্ষা ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছে। সেদিন শিশিরের চাইতো হাজার গুণ ব্যথায় ব্যথিত হয়েছে আজ। শুধু একটা জিনিসই বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে, যে তার ভালোবাসার মানুষটা তার সম্পর্কে এতটা নোংরা চিন্তা ভাবনা ধারণ করে তার মনে। সেদিন যা যা ঘটলো তা বিন্দু বা ঋতুর সাথে একদমই শেয়ার করেনি বর্ষা। যতটা সম্ভব চেষ্টা করেছে নিজেকে শক্ত রাখার। এদিকে বিন্দু খুব ভালো করে বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে, কারণ একদিনের মধ্যেই কেউ এতটা পরিবর্তন হতে পারে না। ঋতু বসে বসে গুগল ঘাটাঘাটি করছে আর বিন্দুকে একইভাবে পায়চারি করতে দেখছে। তুই একটু শান্ত হবি? আমি খুঁজছি তো। আমাদের এই সমস্যার সমাধান তোর এই নেটে কি করে থাকবে? আরে দাদি আম্মা, এটা ইন্টারনেটের যুগ। জুতো সেলাই থেকে চুলে বিনুনি করা সবটা এখানে দেখা যাবে। ঋতু, এটা অনেক ব্যাড আইডিয়া। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে রিক ভাইয়ারও কোনো খবর নেই, কাল বাড়ি ফিরেও কিছুই বললো না। আর এদিকে আপিও চুপ করে আছে, কিছুই বলছে না। আপিকে জিজ্ঞেস করেছিলি তুই? কি বলেছে? অনেকবার জিজ্ঞেস করেছি, শুধু বলেছে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। আমি 100% শিওর দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছে। এবার বিন্দু আর্তনাদ করে বলে উঠল, ডক্টর বাবু কোথায় আপনি? আপনাকে যে অনেক দরকার। কোনো একটা কথা বলি, রাগ করবি না বল। কি কথা? আমি বলছিলাম কি, আমরা শিশির ভাইয়ার থেকে হেল্প নিই। কি? একদম না, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমরাই সামলে নেব সবটা। কি সামলে নেওয়া হবে? আচমকা শিশিরের কথায় দুজনেই চমকে পেছনে তাকায়। দুজনেই ভয় ঢোক গিলে ভেবেছে হয়তো শিশির কিছু শুনে ফেলেছে। কিসের হেল্পের কথা বলছিস তোরা? না ভাইয়া, আসলে আসলে কি? বিন্দু ঋতুকে চোখ গরম করে তাকায়, বারবার চোখ দিয়ে ইশারা করছে যাতে কিছু না বলে, কিন্তু শিশির সেটা বুঝতে পেরে ঋতুকে আরো শক্ত করে জিজ্ঞেস করে,
এই আমতা আমতা কেন করছিস? যা আছে স্পষ্ট করে বল, কি হয়েছে? না ভাইয়া, তেমন কিছু না, আমরা ম্যানেজ করে নিব। ঋতু, এবার আমাকে রাগাস না, কি হয়েছে সেটা বল। ভাইয়া আসলেই তেমন কিছু না, আশ্রম নিয়ে একটু সমস্যা হয়েছে, আমরা সমাধান করিয়ে নেব। ঋতু বিন্দুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আশ্রমের কথাটা এভাবে বলবে সেটা বুঝতেই পারেনি। আশ্রমে যে সমস্যা হয়েছে এটা সত্যি, কিন্তু এই কথাটা এখানে বলে যে মূল বিষয়টা ধামাচাপা দিবে সেটা বুঝতে পারেনি ঋতু। ঋতু মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বিন্দুকেও বাহাবা দিতে শুরু করলো। আশ্রমে আশ্রমে আবার কি হয়েছে? তেমন কিছু না, ডক্টরবাবু এলেই সমাধান হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু এলেই সব ঠিক হয়ে যাবে। শিশিরের এবার খুব কৌতূহল হচ্ছে যে কে এই ডাক্তারবাবু। বাড়ির সবাই এই মানুষটার উপর নির্ভর। এই বাড়ির যে ফ্যামিলি ডাক্তার তা শিশির জানে। শিশির আর কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। মূলত শিশির এখন খোঁজ খবর নিবে যে আশ্রমে আসলে কি সমস্যাটা হয়েছে। বৃষ্টিমুখর একটা বিকেল বেলা, আসরের আজান শেষ হয়েছে কেবল, তবুও বাহিরের আকাশটা কালো মেঘে ঢেকে রাত্রি প্রহরে পরিণত হয়েছে। যে কেউ দেখলেই ভাববে যে আবহাওয়ার আজ প্রকৃতির উপর খুব ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে যাই হোক না কেন, পাহাড়ের বৃষ্টি আমেজেই অন্যরকম। বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে যে মিশে আছে পাহাড়ি মাটির সুঘ্রাণ। এরই মাঝে আসরের নামাজ পড়ে নিচে নেমে আসে বিন্দু। বর্ষা ছাড়া সবাই এখানেই বসে আছে। আজ দিদাও বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে সকলের সাথে সোফায় এসে বসেছে। হ্যাঁ রে মা, এই বৃষ্টি মুখর পরিবেশে গরম গরম পকোড়া, তেলে ভাজা আর মুড়ি মাখার সাথে এলাচি দিয়ে তোর হাতের এক কাপ চা, ধোয়া ওঠা চা জমে যাবে পুরো। দেখলে তো শিশির, তোমার বাবার দিন দিন অধপতন হচ্ছে। এই বয়সে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবে তা না। এই বয়সে মানে কি? আমি কি বুড়ো হয়ে গেছি? তো নিজেকে কি এখনো 25-30 বছরের যুবক মনে করো? আমি এখনো ফিট অ্যান্ড ফাইন। লেগে গেল এই দুইজন স্বামী স্ত্রীর ঝগড়া। এদের ঝগড়া দেখে সবাই মিটিমিটি হাসছে। মা বলে দিও এই বাড়িতে কোনো অনিয়ম চলবে না। ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার কিচ্ছু কন্ট্রোলে নেই। আর বলিস না, লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবে, তেল মশলা জাতীয় খাবার খাবে। কে শুনে কার কথা? শোনে না, শুনতে হবে। এখন থেকে ডায়েট চার্ট ফলো করতে হবে। আমি কোনো নিউট্রিশনের সাথে কথা বলে নেব। ভাই আব্বু তো ঠিকই বলেছে, বলুন নিজের শরীরটা তো আগে। তোমরা তোমাদের ছেলের কথা ছাড়া আর কিছুই ঠিক মনে করো না কেন? রেহানা, তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে না ভাবতে। আমি একদম ঠিক আছি। ওই লতা পাতা আর সিদ্ধ খাবার খেয়ে আমি ভালো থাকবো না, বরং আরো অসুস্থ হয়ে পড়বো। এর চেয়ে আমার জান মামুনি যা রান্না করে দিবে সেটাই খাবো আমি। ঠিক আছে, তাহলে আমি জানের রান্নাঘরে যাওয়াই বন্ধ করে দেব। বড় মা, হচ্ছে কি? বড়বু, তুমি বরং আমাকে একটু সময় দাও, আমি এখনই সবটা করে আছি। তবে চা চিনি ছাড়াই খেতে হবে। এই মেয়েটা এই লোকটাকে আরো খারাপ বানাচ্ছে। যখন জানোই তোমার বড় আব্বুর এগুলো খেলে প্রবলেম হয়, তখন কেন এসব কিছু বানিয়ে দিয়েছো? তোমার বড় আব্বুর হেলথের দিকে তোমার কোনো খেয়াল নেই। বিন্দু তার মায়ের কথায় কষ্ট পায়, কারণ বিন্দু সবার আগে বাড়ির মানুষগুলোর শারীরিক অবস্থার কথা চিন্তা করে এবং তাদের খেয়াল রাখে। ফুপি, আঙ্কেল একদম ঠিক আছে, আর সেজন্যই জান আঙ্কেলকে এসব খেতে দিচ্ছে। ছোট বৌমা, এই মেয়েটার মতো কেউ কখনো আমার এতটা খেয়াল রাখেনি। আজ পর্যন্ত এমন একটা দিন নেই যে আমার অফিসে যাওয়ার সময় আমার খাবার সাথে দিয়ে দেয়, যাতে বাহিরের খাবার না খেতে হয়। এমন একটা দিন নেই যে আমি ঔষধ না খেয়ে রাতে ঘুমিয়েছি। প্রতিদিন দুবেলার ঔষধ আমার সামনে এগিয়ে দেয়, যাতে ভুলে না যাই। শুধু তাই না, কি লাগবে না লাগবে, আমার কোন জিনিসটা কোথায় আছে সেটা বুড়ি বা রেহানাও অনেক সময় বলতে পারবে না, কিন্তু আমার জানের সব মনে থাকে। আর তুমি বলছো খেয়াল রাখে না। আমি তো শুধু আমার কথা আজ বললাম, কিন্তু ও তো বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল সূক্ষ্মভাবে রাখে।
বাবার মুখে বিন্দুর এরকম প্রশংসা শুনে শিশিরের বুকটা আরো ভরে উঠল। বিন্দুর দিকে আবারও মুগ্ধ নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ। তখনই বিন্দু রান্নাঘরে চলে যায়। আর কিছুক্ষণ পর সব রকমের নাস্তা ও গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে আসে সকলের জন্য। সবাইকে এই খাবারগুলো সার্ভ করার সময় হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে। আমি খুলছি। এই বলেই ঋতু উঠে দরজাটা খুলে দেয়। আর দরজা খুলতেই অভ্রের মুখশ্রী দৃষ্টিগোচর হয়, হাতে অনেকগুলো ব্যাগ। কি খবর মিস বকবক? আপনি? কে এসেছে রে? ঋতুমা, ভিতর আসতে বল। তা তো বলবোই, কিন্তু তোমরা দেখো কে এসেছে। এত বড় সারপ্রাইজের জন্য আমরা কিন্তু কেউই প্রস্তুত ছিলাম না। ঋতুর কথা সবাই আগ্রহ নিয়ে তাকালো সদর দরজার দিকে। আর তখনই গেট পেরিয়ে ভেতরে এলো অভ্র। অভ্রকে দেখে সকলের মুখে উজ্জ্বলিত হাসির সৃষ্টি হলো। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই? এই বলে অভ্র একে একে আনোয়ার সাহেব, রেহানা বেগম, হিনা চৌধুরী, জাইমা বেগমের পা ধরে সালাম করলো আর রিকের সাথে কুশল বিনিময় করলো। বিন্দুর দিকে এক নজর তাকিয়ে হাসি দিল। আর তার বিন্দু রানী যে রেগে বোম হয়ে আছে সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এইদিকে শিশি ভ্রু কুচকে তাকিয়ে আছে অভ্রের দিকে। সে আসলে বোঝার চেষ্টা করছে এই লোকটা কে হতে পারে। এবার অভ্র হেনা চৌধুরীর কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার আমার সুইট হার্টের? শরীর নাকি মন খারাপ করেছিল, তা এখন কেমন আছেন? এই তো ভালো আছি। আর এখন তো তুমি এসেই পড়েছো। এবার অভ্র সহ সকলেই হাসলেও। তা কবে ফিরেছো তুমি? এই তো সকালবেলা। খুব ভালো করেছো, অনেক মিস করেছি ভাই তোমাকে। এবার অভ্রে শিশির ও সোহানের দিকে চোখ পড়ল। ওনারা কারা? ওনাদের তো চিনতে পারলাম না। আরে আমি পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে এই বাড়ির একমাত্র ছেলে শিশির চৌধুরী। আর শিশির, ইনি হচ্ছেন ডক্টর অভ্র, আমাদের সকলের ডাক্তারবাবু। রিকের মুখে শিশিরের নামটা শুনে অভ্র এক পলক বিন্দুর দিকে তাকায়, তারপর শিশিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো, আমি ডক্টর অভ্র, আপনার কথা শুনেছি অনেক। আমিও এসে থেকে সবার মুখেই আপনার কথা শুনছি। ফাইনালি আজ দেখা হলো। এরই মাঝে রেহানা বেগম অভ্রকে উদ্দেশ্য করে বলে, জানো তো বাবা, মাকে নিয়ে এবার অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপরে তুমিও ছিলে না, কিন্তু মায়ের নাতি ফিরে আসার পর এখন মা একেবারে সুস্থ। সেটা তো সুইট হার্টকে দেখি বোঝা যাচ্ছে আন্টি। তা তোমার ক্যাম্পিং কেমন হলো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালোই। এবার অভ্র বিন্দুর কাছে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, তা আমি আসাতে তো সবাই খুশি, কিন্তু একজনকে দেখে মনে হচ্ছে সে একটুও খুশি হয়নি। কে বলুন তো? কে আবাই? আমার বিন্দু রানী। এবার বিন্দু অগ্নিচক্ষু দিয়ে অভ্রের দিকে তাকায়। তখন অভ্র একটু ভয় পাওয়ার অভিনয় করে। ব্যাগ থেকে হলুদ গোলাপের ফুলের তোড়াটাই বের করে বিন্দুর সামনে ধরে আর এক হাত দিয়ে কান ধরে হালতো গলায় বলে,